আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ১৯তম জুডিশিয়ারি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজ আমি আলোচনা করব ভূমি আইন। যারা জুডিশিয়ারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা সিলেবাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে এখান থেকে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে সম্পত্তি সংক্রান্ত আইন এবং সংবিধানের অংশ। এই অংশগুলো কিন্তু সবচেয়ে বেশি কঠিন এবং এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্নগুলো আপনি দেখলে খেয়াল করবেন যে সংবিধান থেকে প্রায় ৮টি থেকে 10টি প্রশ্ন আসে এবং সম্পত্তি সংক্রান্ত আইন থেকেও কিন্তু প্রায় 8টি থেকে 10টি এমসিকিউ প্রশ্ন আসে। আর এই সম্পত্তি সংক্রান্ত আইনের মধ্যে আবার খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট। এই আইনে প্রায়শই অর্থাৎ প্রতিবারই একটা দুইটা করে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে। আমরা এই আইনটি নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট করে একটা বিষয় বলছি আমি, যে সম্পত্তি আইন আপনি যখন পড়বেন তখন অবশ্যই আপনি এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনি যদি গদ বাঁধা শুধু মুখস্থ করেন তাহলে কিন্তু সম্পত্তি আইন আপনার কাছে অনেক কঠিন মনে হবে। সম্পত্তি আইন যে আসলে কঠিন না, এটা যে পড়লে, এটা যে বুঝলে সহজ লাগে এবং এটা যে ভালো লাগার বিষয়, সেই বিষয়টা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন। তাহলে আজ আমি আলোচনা করব মূলত তাদের উদ্দেশ্যে যারা ১৯তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আইনের শিরোনামটি দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এই আইনটা আপনাদের প্রথমেই খেয়াল করতে হবে সাল। দেখেন আইনটা কত সালের? 1950 সালের। তার মানে আমরা যখন ব্রিটিশদের করায়ত্ত থেকে স্বাধীন হলাম, এই ভারতীয় উপমহাদেশ যখন কি হলো স্বাধীন হলো 1947 সালে, তার পরবর্তী সময়ে কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত করে এবং ভূমির আনুষঙ্গিক বিষয়ে একটা সুরাহা সমাধানের জন্য কিন্তু এই আইনটা পাশ করা হয়। আমরা এই আইন থেকে কতিপয় গুরুত্বপূর্ণ বিধান আলোচনা করব যেগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর এই আইন যখন আলোচনা করব তখন অবশ্যই এর সাথে আনুষঙ্গিক কিছু বিষয় কিন্তু চলে আসবে, সেই বিষয়গুলো আমরা দেখব। সেই সাথে বিগত সালের যে প্রশ্নগুলো এখান থেকে এসেছে সেগুলো আমি আপনাদের দেখাবো। তার মানে আজ আমরা প্রথমে আলোচনা করব এই আইনটি, আইনের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আসবে সেগুলো, পাশাপাশি বিগত সালে এই আলোচনা থেকে যে সকল প্রশ্ন এসেছে, অর্থাৎ যে ধারাগুলো আজ আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আলোচনা করব, সেখান থেকে বিগত সালে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আজ আমরা দেখব। প্রথমে আমরা দেখব খতিয়ান প্রস্তুত সংক্রান্ত বিধান। খতিয়ান এই শব্দটা দেখেন, রেকর্ড অফ রাইটস, ইংলিশ পরিভাষা বলা হয় রেকর্ড অফ রাইটস, ফার্সিতে বলা হয় খতিয়ান, আর বাংলায় বলা হয় স্বত্বলিপি। আর যখন এই খতিয়ানের সার্টিফাইড কপি নেওয়া হয় তখন সেটাকে প্রচলিত ভাষায় বলে পর্চা। তার মানে পর্চা শব্দটি কিন্তু আমাদের সবার কাছেই পরিচিত, কারণ আমরা কম বেশি এটা শুনে থাকি যে জমির পর্চা তুলতে হবে। এই পর্চাটাই কিন্তু আসলে কি খতিয়ান, কিন্তু খতিয়ান শব্দটি কিন্তু ফার্সি, বাংলা শব্দ হচ্ছে স্বত্বলিপি। যেহেতু প্রচলিত অর্থে সবাই খতিয়ান বলেই জানে এবং খতিয়ান শব্দটায় প্রয়োগ করা আছে, আমরা সেটাই নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে রেকর্ড অফ রাইটস তথা খতিয়ান তথা স্বত্বলিপি তথা পর্চা। খতিয়ান সংক্রান্ত বিষয়ে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 17 ধারাতে বিধান করা হয়েছে। দেখেন 17 ধারাটা আমি সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরেছি, যেখানে উল্লেখ করা আছে যে সরকারকে দেশের সর্বত্র জমির খতিয়ান প্রস্তুত করার বা পূর্ববর্তী খতিয়ানগুলো সংশোধন করার অধিকার প্রদান করা হয়েছে। তার মানে খতিয়ান প্রস্তুতের যে বিষয়টা সেটা কিন্তু ধারা 17তে আলোকপাত করা হয়েছে। কে করতে পারবে? সরকার প্রস্তুত করতে পারবে এই খতিয়ান। এবং খেয়াল করবেন যে এখানে শুধু যে খতিয়ান প্রস্তুতের কথা বলা আছে তা না, খতিয়ান সংশোধনের বিষয়টাও কিন্তু আছে। যদিও আমরা এই ধারাটাকে খেয়াল রাখি, স্মরণ রাখি এটা মনে করে যে এস এ খতিয়ান যেটা, সেই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে কিন্তু এই ধারা 17 অধীনে। এস এ খতিয়ানের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এস এ খতিয়ানটা তাহলে কি হয়েছে? এই ধারা অনুসারে প্রস্তুত করা হয়েছে। আমরা এস এ খতিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আমরা এর ব্যাকগ্রাউন্ডটা জানবো,
অর্থাৎ এসএ খতিয়ানটা প্রস্তুত করা হলো, এই আইনটা কেন পাশ করা হলো, তখন সেই বিষয়টা দেখব। দ্বিতীয়ত আমরা দেখব ধারা 18। দেখেন ধারা 18 যেখানে উল্লেখ করা আছে খতিয়ানে যে সকল বিবরণ থাকবে, তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে এসএ খতিয়ানে যে সকল বিষয় থাকবে। এখন এসএ খতিয়ানে কি কি বিষয় থাকতে পারে খেয়াল করে দেখেন। এসএ খতিয়ানে যে সকল বিষয় থাকতে পারে সেটা কিন্তু উল্লেখ করা আছে হচ্ছে ধারা 18-তে। তাহলে ধারা 17-তে হচ্ছে এসএ খতিয়ান মূলত প্রস্তুতের বিধান, আর ধারা 18-তে হচ্ছে এসএ খতিয়ানে কি কি থাকে, অর্থাৎ একটা এসএ খতিয়ানে কি কি তথ্য থাকবে সেই বিষয়গুলো কিন্তু ধারা 18-তে উল্লেখ করা আছে। আমরা এক নজর দেখি যে এসএ খতিয়ানে কি কি থাকবে। থাকবে হচ্ছে প্রজা বা দখলকারীর নাম, জমির অবস্থান, জমির শ্রেণী, জমির পরিমাণ, ধার্যকৃত খাজনা ইত্যাদি। তার মানে অনেকগুলো তথ্য থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি কিন্তু সেগুলো মার্ক করে দিয়েছি। দেখেন জমির যিনি মালিক সে মালিকের নাম থাকছে, জমির অবস্থান, জমিটি কোথায়, আপনারা জানেন যে মৌজা থাকে, জুরিডিকশন লিস্ট নম্বর থাকে অর্থাৎ জেল নম্বর থাকে, উপজেলা, জেলা ইত্যাদি তথ্য থাকে। জমি কোন শ্রেণীর, বিভিন্ন শ্রেণীর জমি হয়ে থাকে, যে আপনার নাল জমি, তারপর হচ্ছে ডোবা, তারপর হচ্ছে বসত বাড়ি, বিভিন্ন ধরনের জমির শ্রেণী থাকবে। জমির পরিমাণ অর্থাৎ ওই খতিয়ানে কি পরিমাণ জমি আছে সেই জমির পরিমাণ থাকবে, সাথে ধার্যকৃত খাজনার বিষয়টিও উল্লেখ থাকবে। তাহলে পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো কিন্তু আসে পরীক্ষা। আপনাদের এমসিকিউ পরীক্ষায় বিগত সালের প্রশ্ন দেখলে দেখবেন যে কোন খতিয়ানে কি তথ্য থাকে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ধারা 18-তে আমরা কি পেলাম? ধারা 18-তে পেলাম যে এসএ খতিয়ানে কি কি বিষয় উল্লেখ করা থাকে। এখন আমরা আলোচনা করব ধারা 19। এটাই এসএ খতিয়ান প্রস্তুতির বিষয়ে বিধান করা হয়েছে। দেখেন ধারা 19, খতিয়ানের খসড়া ও চূড়ান্ত প্রকাশ, অর্থাৎ এই যে এসএ খতিয়ানটা যে প্রস্তুত করা হবে সেই সংক্রান্ত বিধান করা হয়েছে। এখানে কি বলা আছে? রাজস্ব কর্মকর্তা কর্তৃক খসড়া খতিয়ান প্রস্তুত করার পর, তাহলে এসএ খতিয়ানের খসড়া কে প্রণয়ন করবে? খেয়াল করবেন এখানে রাজস্ব কর্মকর্তা, এটা খেয়াল রাখবেন। খতিয়ান প্রস্তুত করার পর কি করবে? তা প্রজাদের মধ্যে বিলি করা হবে। এই যে খতিয়ান প্রস্তুত করে তার খসড়া প্রজাদের মধ্যে দেওয়া হবে। উক্ত খসড়া খতিয়ানে কারো কোনো আপত্তি থাকলে, তার মানে কি যে খতিয়ানে সবার নাম সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, যার জমি তার নাম লিপিবদ্ধ করা হয়েছে কিনা, এই বিষয়ে যখন খসড়াটা প্রকাশ করা হবে তখন যদি কারো আপত্তি থাকে তাহলে সে আপত্তি জানাবে কোথায়? তিনি 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে সেটেলমেন্ট কর্মকর্তার নিম্নতম পদে নহেন এইরূপ রাজস্ব কর্মকর্তার কাছে কি করবেন? এইরূপ রাজস্ব কর্মকর্তার নিকট আপিল করতে পারবেন। কোথায় বলা আছে এটা? ধারা 19-এ। তার মানে এসএ খতিয়ানের ওই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এসএ খতিয়ান যখন প্রস্তুত করা হয় তখন যদি এরকম হয় যে কারো কোনো আপত্তি থাকে বা ছিল, তখন সে কি করতে পারবে? 30 দিনের মধ্যে রাজস্ব কর্মকর্তার নিকট, অর্থাৎ সেটেলমেন্ট কর্মকর্তার নিম্নতম পদে নহেন এইরূপ রাজস্ব কর্মকর্তার নিকট আপিল করতে পারবেন। আর আপিল যখন নিষ্পত্তি হয়ে যাবে তারপর খতিয়ানটা কি করা হবে? চূড়ান্তভাবে খতিয়ান প্রকাশ করা হবে। কখন? যখন আপিল নিষ্পত্তি হয়ে যাবে। এসএ খতিয়ান সংক্রান্ত এই 3টি বিধান 17, 18 এবং 19, এই 3টি বিধান গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ধারা পড়ব, ধারা 144। প্রথমে বলে রাখি আমি প্রথমে বিধানগুলো পড়াচ্ছি, এরপরে কিন্তু আমি চলে যাব হচ্ছে আপনার এই খতিয়ান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য। খতিয়ান রিভিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, খেয়াল করে দেখেন। খতিয়ান রিভিশন বলা হচ্ছে প্রজাদের, অর্থাৎ যারা হচ্ছে নাগরিক, রাষ্ট্রের নাগরিক তাদের কথা, অথবা সরকারের, কার কার কথা বলা আছে? প্রজাদের বা সরকারের প্রয়োজনে পুনরায় জরিপ ও খতিয়ান প্রস্তুত, অথবা পূর্বের খতিয়ান সমূহ সংশোধনের জন্য প্রয়োজন হলে সরকার 144 ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে আপনারা যে শুনে থাকেন আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে, এই আরএস খতিয়ান কিন্তু 144 ধারার অধীনে প্রণয়ন করা। অর্থাৎ এখন যদি কোনো খতিয়ান প্রস্তুত করার প্রয়োজন হয় সেটা কিন্তু এই 144 ধারার ক্ষমতা বলেই করবে। এখন সেটা প্রয়োজন হতে পারে প্রজাদের, অর্থাৎ যারা জমির মালিক তাদের প্রয়োজনে, অথবা সরকার চাইলে কি করতে পারে? জমির বিলি ব্যবস্থা বন্টনের জন্য কিন্তু এই 144 ধারা অনুসরণ করে খতিয়ান প্রস্তুত করতে পারে। এরপরে দেখেন যে 144 ধারা বলা আছে যে কখন আসলে এই খতিয়ান প্রস্তুত করা হবে, কখন,
কেন করা হবে সেটা এখানে উল্লেখ করা আছে যে সরকার নিম্নলিখিত কারণে, এই কারণগুলো খেয়াল করবে, এই কারণগুলোতে কি হবে, নতুন খতিয়ান প্রস্তুতের সিদ্ধান্ত নিতে পারবে। দেখি আমরা এখানে উল্লেখ করা আছে কি কি। 1 নম্বরে বলছে যে ক্ষেত্রে মোট প্রজার অর্ধেকের কম নয় এরূপ সংখ্যক প্রজা খতিয়ান তৈরির আবেদন করে। তাহলে খতিয়ান তৈরির আবেদন করেছে কে করেছে? মোট প্রজার অর্ধেকের কম নয়, তার মানে অর্ধেকের বেশি, মোট প্রজার অর্ধেকের বেশি যখন কি করবে, খতিয়ান প্রস্তুতের জন্য, খতিয়ান তৈরির জন্য, নতুন খতিয়ানের জন্য আবেদন করবে, তখন সরকার চাইলে নতুন খতিয়ান প্রস্তুত করতে পারবে। দ্বিতীয়ত বলছে যে ক্ষেত্রে প্রজাগণের মধ্যে বিদ্যমান অথবা উদ্ভূত হতে পারে এমন গুরুতর বিরোধ এড়ানোর জন্য, গুরুতর বিরোধ এড়ানোর জন্য। তার মানে কি হতে পারে, একটা ঝামেলা, একটা জঞ্জাল, একটা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আরো নানাবিধ বিরোধ তৈরি হতে পারে কার মধ্যে? প্রজাগণের মধ্যে। এই প্রজাগণের মধ্যে যাতে এই বিরোধ তৈরি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়, তার জন্য কি করতে হবে? খতিয়ান প্রস্তুত করতে হবে, যাতে যার যার জমি শেষে বুঝে পেতে পারে। 3 নম্বর পয়েন্টটা দেখি আমরা। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে ক্ষেত্রে কোনো জেলা বা জেলার অংশ বিশেষের খাজনা নির্ধারণের পর্যায়ে আছে, তার মানে খাজনা নির্ধারণের যখন প্রয়োজন হয় তখন কি করে? তখন হচ্ছে এই খতিয়ান প্রস্তুত করে বা খতিয়ান সংশোধন করে। এখন আমরা যে 144 ধারার খতিয়ানের বিষয়টা পড়ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যদি কোনো খতিয়ান প্রস্তুত করা হয় তাহলে এই 144 ধারার অধীনেই করবে। কোনো খতিয়ান সংশোধন করার প্রয়োজন হলেও কিন্তু 144 ধারার অধীনেই করা হবে। এখন এই 144 ধারার অধীনে যখন কোনো খতিয়ান প্রস্তুত করা হবে, সেই খতিয়ানের বিষয়ে যদি কারো আপত্তি থাকে, হতে পারে খতিয়ানে নাম ভুল আসছে, হতে পারে জমির পরিমাণ কম আসছে, হতে পারে যে খতিয়ানটা সঠিকভাবে প্রস্তুত হয় নাই, তখন কি করতে হবে? তখন ওই খতিয়ান বিষয়ে আপত্তি জানানো যাবে। কার কাছে? বলা আছে যে রাজস্ব অফিসার নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুতকৃত খতিয়ানের খসড়া প্রকাশ করবেন। আগেটার মতোই, এসএ খতিয়ানের মতোই, অর্থাৎ আরএ খতিয়ানের ক্ষেত্রে কি করতে হবে? আরএস খতিয়ানের ক্ষেত্রেও এরকম খসড়া প্রকাশ করাবে। উক্ত খতিয়ান নিয়ে কোনো আপত্তি থাকলে রাজস্ব কর্মকর্তা তা গ্রহণ করবেন। তার মানে 144-এর বিধান মতে রাজস্ব কর্মকর্তার নিকট কি করা যাবে? আপত্তি জানানো যাবে। এখানে খেয়াল করবেন, আপত্তিটা আপনি কার কাছে করছেন? যিনি খতিয়ান প্রস্তুত করছেন তার কাছেই। খতিয়ান কে প্রস্তুত করছেন? রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব অফিসার। কোনো আপত্তি থাকলে আপনি তার কাছেই আপত্তি করবেন। এখন যদি এরকম হয় তার কাছে আপত্তি করলেন, সে যে সিদ্ধান্ত দিল সেটা তো আপনি সংক্ষুব্ধ, তখন আপনি তার বিরুদ্ধে আপিল করতে পারবেন। দেখেন 144 ধারাতে উল্লেখ করা আছে রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল, তখন আপনি কি করতে পারবেন? তার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। 144 ধারা উল্লেখ করা আছে সংক্ষুব্ধ পক্ষ, অর্থাৎ রাজস্ব কর্মকর্তার আদেশের যিনি সংক্ষুব্ধ পক্ষ 30 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে সহকারী সেটেলমেন্ট অফিসারের নিচে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন এসেছে। সহকারী সেটেলমেন্ট অফিসারের নিচে নয় এমন রাজস্ব কর্তৃপক্ষের নিকট কি করতে পারবেন? আপিল করতে পারবেন। তাহলে আরএস খতিয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম, বা 144 ধারার খতিয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন কোনো খতিয়ান প্রস্তুত করা হয়, তারপর তার খসড়া প্রকাশ করা হয়, সেটার বিরুদ্ধে রাজস্ব অফিসারের নিকট আপত্তি জানানো যায়। রাজস্ব অফিসার যখন কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার কি করা যাবে? সহকারী সেটেলমেন্ট অফিসারের নিচে নয় এমন রাজস্ব কর্তৃপক্ষের নিকট আপিল করা যাবে। তার মানে এক্ষেত্রে আপনার প্রথম প্রতিকার হচ্ছে আপত্তি, তারপরের প্রতিকার কি? তারপরে হচ্ছে আপনি আপিল করতে পারবেন। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? আপত্তি জানাতে হবে। প্রথমে হচ্ছে আপত্তি। সেই আপত্তি জানানোর পরেও যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তে সংক্ষুব্ধ থাকলে আপনি 30 দিনের মধ্যে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। তাহলে এখানে আপনি এই 2 ধরনের প্রতিকার পাচ্ছেন। কখন? 144 ধারাতে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অংশ। দেখেন এখানে 144 ধারার সাথে কিছু আনুষঙ্গিক তথ্য আছে যে খতিয়ানটা যখন চূড়ান্তভাবে প্রকাশ করা হবে কখন? বলা হচ্ছে যে আপিল নিষ্পত্তির পর। এসএ খতিয়ানের মতোই আপিল নিষ্পত্তির পর রাজস্ব কর্মকর্তা চূড়ান্তভাবে খতিয়ান প্রকাশ করবে, অর্থাৎ খতিয়ানটা তখন ফাইনাল হয়ে গেল। খতিয়ান কি হয়ে গেল? ফাইনাল হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব ধারা 144-এর ক। এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। দেখেন এখানে উল্লেখ করা আছে খতিয়ানের শুদ্ধতা সম্পর্কে অনুমান। খতিয়ানের শুদ্ধতা সম্পর্কে অনুমান। বিগত সালে প্রশ্ন এসেছে এখান থেকে।
এই যে 144 ধারায় যে খতিয়ান প্রস্তুত করা হবে, বলা আছে 144 ধারা মোতাবেক প্রস্তুতকৃত বা রিভিশনকৃত খতিয়ানের তথ্য সঠিক হিসেবে, কি হিসেবে, সঠিক হিসেবে আদালত অবশ্যই অনুমান করবে। মানে কি, এটাকে বলা হয়েছে শ্যাল প্রিজিউম। তার মানে এটাকে সত্য বলে ধরে নিবে যতক্ষণ না বিপরীত কিছু প্রমাণিত হয়। অর্থাৎ যতক্ষণ না এটাকে মিথ্যা প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত 144 ধারায় প্রস্তুতকৃত খতিয়ানকে কি ধরা হবে, সঠিক বলে ধরা হবে, সঠিক হিসাবে গণ্য করা হবে, যেটাকে বলা হচ্ছে যে আদালত শ্যাল প্রিজিউম করবে। কি করবে, শ্যাল প্রিজিউম করবে। এরপরে দেখেন 144-এর খ, দেওয়ানি আদালতের এখতিয়ারে প্রতিবন্ধকতা। এখান থেকেও কিন্তু বিগত সালে প্রশ্ন এসেছে। এই যে 144 ধারার অধীনে যে খতিয়ান প্রস্তুত করা হবে বা খতিয়ান সংশোধন করা হবে, এই সংশোধনের আদেশ বা প্রস্তুতের আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না, কোনো প্রতিকার চাওয়া যাবে না। দেওয়ানি আদালতে যাওয়ার ক্ষেত্রে কি আছে, বাধা দেওয়া আছে। এই প্রতিবন্ধকতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে এটা বোঝানো হচ্ছে যে 144 ধারায় যে খতিয়ান প্রস্তুত করা হয়, সেই খতিয়ান প্রস্তুতের আদেশের বিরুদ্ধে সিভিল কোর্টে গিয়ে কোনো আপনি মামলা দায়ের করতে পারবেন না। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি কোথায় যাব, আমার কি কোনো প্রতিকার নেই? উত্তর হলো আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে আসি, এই যে এতক্ষণ ধরে যে আমি আলোচনা করলাম, আপনাদেরকে একটু রিক্যাপ করাই আমি, সেটা আপনারা একটু প্রথম থেকে খেয়াল করে দেখেন যে কি কি ধারা আমরা আলোচনা করলাম। এখানে মার্ক করা আছে। প্রথমে আমরা এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে খতিয়ান সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু করেছি। ধারা 17 আমরা আলোচনা করেছি, যেখানে এসএ খতিয়ানের বিধান আছে। এসএ খতিয়ানে কি কি তথ্য থাকবে সেই বিষয়টা বলা আছে ধারা 18-তে। আর এসএ খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশ করা হয় কিভাবে, প্রক্রিয়া কি, সেক্ষেত্রে আপত্তি জানানোর বিধান কি, সেটা আমরা ধারা 19-এ আলোচনা করেছি। এরপরে আমরা রিভিশনাল খতিয়ান, অর্থাৎ বর্তমানে যদি কোনো খতিয়ান প্রস্তুত করতে চায় সরকার, সেক্ষেত্রে কোন ধারা অনুসরণ করে, ধারা 144 অনুসরণ করে, এবং কিভাবে এই খতিয়ান প্রস্তুত হবে, এর বিরুদ্ধে আপত্তি কিভাবে জানানো যাবে, এবং কখন এই খতিয়ানটা প্রস্তুত করবে সরকার। এখানে তিনটি ক্ষেত্র, তিনটা পয়েন্ট আলাদা করে উল্লেখ করা আছে। সেই সাথে আপত্তি জানানোর বিধান, কার কাছে আপত্তি করতে হবে, আপিল কার কাছে করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। সর্বশেষ হচ্ছে ধারা 144-এর ক এবং খ। 144-এর কতে খতিয়ানের শুদ্ধতা সম্পর্ক অনুমান, এবং 144-এর খতে দেওয়ানি আদালতের এখতিয়ারে বাধা, অর্থাৎ খতিয়ান সংক্রান্ত বিষয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে না, সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। এই আলোচনার পর আমরা দেখব এখান থেকে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছে। আপনারা এটা একটু দেখবেন এবং অবশ্যই আপনারা নিজেরাই কি করবেন, এটা উত্তর করার চেষ্টা করবেন, অর্থাৎ কমেন্টের মাধ্যমে এখানে আপনারা সঠিক উত্তরটা লিখবেন, যেহেতু আমি মাত্রই কি করেছি, আলোচনা করেছি। জুডিশিয়ারির প্রশ্নের ক্ষেত্রে আপনি যখন জুডিশিয়ারির প্রস্তুতি নেবেন, আপনাকে খেয়াল করতে হবে যে আইনের নামগুলো ইংলিশে লেখা হয় সাধারণত, কিছু কিছু সময় আপনার তথ্যও ইংলিশে লেখা হয়, তবে সম্পূর্ণরূপে ইংলিশ না, কিছু ইংলিশ কিছু বাংলা, এইভাবে সাধারণত লেখা হয়। তবে আইনের নামগুলো দেখবেন, আইনের নাম ইংলিশে, প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব ইংলিশে। এই কারণে আপনি সম্পূর্ণ বাংলা নির্ভর করে কিন্তু পড়াশোনা করতে পারবেন না, প্রত্যেকটা শব্দের আপনি ইংলিশটাও কি করতে হবে, আপনাকে সাথে সাথে মাথায় রাখতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল না করলে আপনি পরীক্ষার হলে গিয়ে যখন দেখবেন যে আপনি পড়েছেন, এরকম ধারা থেকে প্রশ্ন আসা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন না, ইংলিশ শব্দের দুর্বোধ্যতার জন্য। দেখেন এখানে প্রশ্নটা, আপনার প্রশ্ন দেখে কমেন্ট করবেন। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অনুসারে খসড়া স্বত্বলিপি প্রকাশ করা হলে কার নিকট আপিল দায়ের হয়? অর্থাৎ এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীনে যখন কোনো খসড়া স্বত্বলিপি, কি খসড়া স্বত্বলিপি কি, আমি বলেছিলাম না যে স্বত্বলিপি হচ্ছে বাংলা শব্দ, ফার্সি শব্দ খতিয়ান, আর ইংলিশ হচ্ছে রেকর্ড অফ রাইটস, সেটাকে বলা হচ্ছে স্বত্বলিপি। এই স্বত্বলিপি প্রকাশ করলে এখানে কার কাছে আপনি আপিল দায়ের করতে পারবেন, কি করতে হবে, আপিল করতে হবে। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন সঠিক উত্তরটি, চর্চা হয়ে যাবে। তাহলে আমরা মাত্রই আলোচনা করেছি 144 ধারা অনুসারে কি করতে হয়, সহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট আপিল দায়ের করতে হয়। খেয়াল করে আসেন, এই যে আপিলের বিধান আমি দেখাচ্ছি, রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল কার কাছে, সহকারী সেটেলমেন্ট অফিসারের নিচে নয়। তার মানে দেখেন এই যে তথ্যটা আমরা আলোচনা করলাম, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কি হলো, বিগত সালগুলোতে আমরা দেখলাম যে একটা প্রশ্ন এখান থেকে এসেছে, বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করা আছে 1700 বিজিএস পরীক্ষা 2024। আরেকটি প্রশ্ন দেখেন 2 নম্বরে, এটা দেখেন, ওই যে আমি যে বলেছিলাম যে ইংলিশ বাক্য উল্লেখ করা থাকতে পারে। প্রিজাম্পশন অ্যাজ টু কারেক্টনেস অফ রেকর্ড অফ রাইটস
অর্থাৎ রেকর্ড অফ রাইটস সংক্রান্ত, খতিয়ান সংক্রান্ত, খতিয়ানের বিশুদ্ধতা সম্পর্কিত অনুমান। এটা কোথায়, কত ধারায় আছে? দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 কত ধারায় বর্ণিত হয়েছে? অপশন ক 144, অপশন খ 144 এ, অপশন গ 144 বি, অপশন ঘ 145 বি। আমরা আলোচনা করেছি, আপনারা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানাবেন। দেখেন, আমরা বলেছি যে খতিয়ানের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান, সেটার ইংলিশ কি? প্রিজাম্পশন অ্যাজ টু কারেক্টনেস অফ রেকর্ড অফ রাইটস। এটা ধারা 144 এতে আছে। কোথায় আছে? ধারা 144 এতে আছে। আমরা কিন্তু মাত্রই আলোচনা করেছি, আমি দেখাচ্ছি আপনাদের। খতিয়ানের শুদ্ধতা সম্পর্কে বা বিশুদ্ধতা সম্পর্কে অনুমান, কি অনুমান করতে হবে? শ্যাল প্রিজিউম করতে হবে। তাহলে এই যে এখানে এসেছে ধারা, পরবর্তীতে কিন্তু আসতে পারে যে এটা কোন ধরনের প্রিজাম্পশন, মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন নাকি কনক্লুসিভ প্রুফ, কোন ধরনের প্রিজাম্পশন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আরেকটি প্রশ্ন দেখবো আমরা বিগত সালের 3 নম্বর প্রশ্ন। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 144 ধারার অধীনে খতিয়ান প্রস্তুত বা সংশোধনের আদেশ দিলে কোন ধারা অনুযায়ী ওই আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো প্রতিকার চাওয়া যাবে না? 2021 সালে এসেছে, দেখেন বিজেএস পরীক্ষা 2021। এটা হবে 144 খ। কত হবে? 144 খ। আমরা মাত্রই আলোচনা করেছি যে দেওয়ানি আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে কি থাকবে? প্রতিবন্ধকতা থাকবে। দেখেন 144 খ, দেওয়ানি আদালতের এখতিয়ারি প্রতিবন্ধকতা, অর্থাৎ 144 ধারার খতিয়ানের বিষয়ে কি করা যাবে না? দেওয়ানি আদালতে গিয়ে মামলা দায়ের করা যাবে না। তাহলে আপনারা খেয়াল করেন যে এই যে আমি আলোচনা করছি যে ধারাগুলো 17, 18, 19 এবং 144, 144 ক, 144 খ, কোন আইনের? রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের। এই আইনটি জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় প্রতিবারই 1-2টা করে কিন্তু প্রশ্ন থাকে, অনেকবার দেখা যাচ্ছে 3টা প্রশ্ন এসেছে এমসিকিউতে। তাহলে এখান থেকে যে গুরুত্বপূর্ণ ধারাবলী যেগুলো আমি আলোচনা করছি, সেই বিষয়গুলো কি নিয়ে? খতিয়ান নিয়ে প্রথমে। আরও আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার এই আলোচনার এই পর্যায়ে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা বিষয় জানিয়ে রাখি। বোনাফাইড ল একাডেমি জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছে, যেখানে সর্বমোট 100টি ক্লাস নেওয়া হবে এবং প্রতিটি বিষয়ের উপর কিন্তু লেকচার শিট প্রদান করা হবে। ক্লাসগুলো হবে জুম অ্যাপের মাধ্যমে এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস হবে। প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ড করার ব্যবস্থা থাকবে, সেই সাথে অনলাইনে এক্সাম নেওয়ার ব্যবস্থা থাকবে। আর এক্ষেত্রে আপনাদের আইনের বিষয়গুলোর ক্লাস নেবেন বিজ্ঞ বিচারকগণ এবং বিজ্ঞ আইনজীবীগণ। সেই সাথে অন্যান্য যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর উপরে যারা এক্সপার্ট তারা কিন্তু এই ক্লাসগুলো নেবেন। ক্লাস শুরু হচ্ছে 20 আগস্ট থেকে। কোর্স ফি হচ্ছে মাত্র 20,000 টাকা। তবে আপনি যদি 5 আগস্টের মধ্যে ভর্তি হন তাহলে আপনি এখানে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ মাত্র 15,000 টাকা এই কোর্সটি করতে পারবেন। দেখেন, জুডিশিয়ারির এমসিকিউ যে কোর্স বোনাফাইড ল একাডেমি চালু করতে যাচ্ছে, সেই কোর্সের মূল বৈশিষ্ট্যই থাকবে হচ্ছে যে আপনাদেরকে প্রতিটা ক্লাসেই এমনভাবে প্রস্তুত করানো হবে, অর্থাৎ এমনভাবে আপনাদেরকে পড়ানো হবে, সেই সাথে সেই ক্লাসের পর আপনাদেরকে কিন্তু আবার যাচাই করা হবে যে আপনারা পড়ছেন কিনা, এবং আপনাদের যে নমুনা এমসিকিউ প্রশ্ন সেগুলো দেওয়া হবে। এবং ক্লাস শেষে পরবর্তীতে কিন্তু আমরা অনলাইনে এক্সামেরও ব্যবস্থা রেখেছি, অর্থাৎ আপনি যা পড়বেন সেটার উপরে আবার এক্সাম দিবেন। তাহলে কি হবে? সেই বিষয়টা কিন্তু আপনার চর্চায় থাকবে এবং আপনার কিন্তু তখন এই প্রত্যেকটা সাবজেক্ট যখন আলাদা আলাদা করে আপনি পরীক্ষা দিবেন, একসাথে যে মডেল টেস্ট দেওয়ার একটা যে বিড়ম্বনা, অর্থাৎ একসাথে সব আইন নিয়ে প্রশ্ন পরীক্ষা দেওয়ার যে বিড়ম্বনা, সেটা কিন্তু আপনাকে পোহাতে হবে না। তার মানে আমরা প্রতিটা সাবজেক্ট পড়াবো, আবার ওই সাবজেক্টের উপরে কিন্তু ক্লাস টেস্ট নিব, সাবজেক্ট টেস্ট নিব। তার মানে হচ্ছে যে আপনি যখন পড়বেন এবং পরীক্ষা দিবেন, সেটা কিন্তু আপনার একটা একটা করে সাবজেক্ট কিন্তু তখন শেষ হয়ে যাবে। আর পড়ানোর বিষয়ে আপনারা যে আজকের ক্লাসটি দেখছেন ভূমি আইনের, আমাদের এরকমভাবে প্রত্যেকটা আইনেই যে এক্সপার্ট টিচারগণ যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে সেভাবেই প্রস্তুত করাবেন যাতে আপনার প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের ক্লাসের মান নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না, কারণ আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদেরকে কী করব? প্রস্তুত করাবো। এখানে মূল যে বিষয়টা খেয়াল করবেন, আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আবার যথেষ্ট ক্লাস রেখেছি। তার মানে এরকম না যে আমরা শুধু আইনগুলোকে গুরুত্ব দিচ্ছি, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না, বিষয়টা এরকম হবে না। আবার যে আমরা বাংলা ইংলিশকে শুধু গুরুত্ব দিচ্ছি, আইনগুলো নামমাত্র পড়াচ্ছি, সেরকমও হবে না। কেন? কারণ আমরা প্রত্যেকটা সাবজেক্টকে যতটুকুন প্রয়োজন
অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন ততগুলো ক্লাস কিন্তু বরাদ্দ রাখবো। সম্পূর্ণ কোর্সটি হবে অনলাইনে, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে এই যে আপনার আসা যাওয়া, তারপর হচ্ছে যে হ্যাসেল অর্থাৎ ঝামেলা, এই ঝামেলাগুলো পোহাতে হবে না। আপনি ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সেখানে বসেই কিন্তু জুডিশিয়ারি এক্সামের প্রস্তুতি নিতে পারবেন। তার মানে জুডিশিয়ারি এমসিকিউ এক্সামের যে অনলাইন কোর্স, এটা আপনার জন্য একটা সুযোগ যে আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি কিন্তু আমাদের এই কোর্সে অংশগ্রহণ করে পরবর্তী যে জুডিশিয়ারি এক্সাম, 19তম জুডিশিয়ারি এক্সাম, সেই এক্সামের জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। তো আমি আলোচনা করছি ভূমি আইন। ভূমি আইন থেকে আমি মূলত দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, এই আইনটি আলোচনা করছি। এই আইনের ইতিমধ্যে আমি ধারা 17, 18, 19 এবং ধারা 144, 144-এর ক, 144-এর খ, এই ধারাগুলো আলোচনা করেছি। অর্থাৎ খতিয়ান সংক্রান্ত যে বিধান, খতিয়ান সংক্রান্ত যে ধারাগুলো, সেগুলো আমাদের আলোচনা করা শেষ। এখন আমরা খতিয়ানের সাথে আনুষঙ্গিক আরও কিছু তথ্য আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। দেখেন, এরপরে মামলার বিষয় আমরা দেখব। মামলা কিসের মামলা? আমরা দেখব যে খতিয়ান সংশোধনের মামলা। কথা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করলাম খতিয়ান সংশোধন নিয়ে, সেই খতিয়ান যদি ভুল হয় দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে না, এটা বলা হচ্ছে আইনে। তাহলে কোথায় আমি যাব? আমার কি প্রতিকার? আমি নিশ্চয় প্রতিকারবিহীন থাকতে পারি না, সেটাই বলা হচ্ছে ধারা 145-এর কতে। তার মানে আপনার জন্য প্রতিকার আছে। আপনি কি প্রতিকার পাবেন? আপনি ভূমি জরিপ ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে পারবেন। কোথায় মামলা দায়ের করবেন? আপনি ভূমি জরিপ ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে পারবেন, যেটাকে বলা হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অর্থাৎ 144 ধারা মোতাবেক সর্বশেষ যে চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ান, আরএস খতিয়ান থেকে শুরু করে অন্যান্য যে খতিয়ান, সেই খতিয়ান থেকে উদ্ভূত মোকদ্দমা সমূহ নিষ্পত্তির জন্য সরকার কি করবে? কে করবে? সরকার কি করবে? ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন করবে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করবে। কিসের উদ্দেশ্যে? এই 144 ধারায় যে সকল খতিয়ান প্রস্তুত করা হবে, সেই সকল খতিয়ানের বিষয়ে যে সকল মামলা হবে, সেই মামলা নিষ্পত্তির জন্য। আর এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক হবেন যুগ্ম জেলা জজ। কে হবেন বিচারক? যুগ্ম জেলা জজ হবেন এর বিচারক। তার মানে যুগ্ম জেলা জজকে নিয়ে গঠিত হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তবে এখানে একটা বিশেষ বিধান আছে, যা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি লিখেছি যে সরকার চাইলে, প্রয়োজন মনে করলে, সিভিল জজ অথবা সিনিয়র সিভিল জজকেও এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কিন্তু দায়িত্ব দিতে পারে। তার মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক কে হবেন? মূলত যুগ্ম জেলা জজ। কিন্তু যদি সরকার প্রয়োজন মনে করে, অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অনেক বেশি গঠন করতে হবে, প্রচুর মামলা হচ্ছে, এরকম ক্ষেত্রে সরকারের হাতে অপশন আছে। সরকার চাইলে সিভিল জজ অথবা সিনিয়র সিভিল জজকে নিয়েও কিন্তু এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমাতে কি থাকে? সাধারণত তামাদি মেয়াদ থাকে। তো এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হলে কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? মামলার তামাদি মেয়াদ দেখেন, বলা হচ্ছে খতিয়ান প্রকাশের 1 বছরের মধ্যে। কবে? এই যে 144 ধারা যে খতিয়ানটা প্রস্তুত করা হবে, সেই খতিয়ান প্রকাশের 1 বছরের মধ্যে, অথবা ভূমি জরিপ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার 1 বছরের মধ্যে। আর এই দুটোর মধ্যে যেটা পরে ঘটে, যেটা পরে ঘটে, দেখা গেল খতিয়ান আগে প্রস্তুত হয়েছে, এখনো ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন হয়নি, তখন কি হবে? যখন ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন হবে তারপর 1 বছরের মধ্যে। তার মানে হয় খতিয়ান প্রকাশের পরবর্তী 1 বছরের মধ্যে, অথবা ভূমি জরিপ ট্রাইব্যুনাল যদি পরে গঠন করা হয়, সেক্ষেত্রে ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠনের পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করা যাবে। মামলাটা কোথায় দায়ের করতে হবে? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে মামলা দায়ের করতে না পারে, যদি তার যৌক্তিক কারণ থাকে মামলা দায়ের না করার, তাহলে সে কি করতে পারবে? সেটাও এখানে উল্লেখ করা আছে। দেখেন যে উক্ত সময়ের মধ্যে মামলা দায়ের করতে ব্যর্থ হলে উক্ত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 1 বছরের মধ্যে। কবে? পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করা যায়। তবে এক্ষেত্রে এই যে বিলম্বটা যে হলো, সেই বিলম্বের যথাযথ কারণ উল্লেখপূর্বক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে হবে। সহজ করে বললে, আপনি 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন, এটা তামাদি মেয়াদ। 1 বছরের মধ্যে যদি আপনি যৌক্তিক কোনো কারণে মামলা দায়ের করতে না পারেন, সেই যৌক্তিক কারণ দেখিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে পারলে, তাহলে আপনি পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন।
তাহলে তামাদির মেয়াদটা খেয়াল করতে হবে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে সর্বোচ্চ তামাদি মেয়াদ কত, 1 বছরই হবে উত্তর। কিন্তু যদি উল্লেখ করা থাকে যে 1 বছরের মধ্যে যদি মামলা দায়ের করতে না পারে তাহলে পরবর্তীতে আরো কত সময় পাবে, তখন হবে 1 বছর। কারণ এটা হচ্ছে কন্ডিশনাল, যদি আপনি 1 বছরের মধ্যে না পারেন তখনই কেবল পরবর্তী আর 1 বছরের বিষয়টা আসবে। এরপরে দেখেন বিচার সমাপ্তির সময়সীমা। এই মামলা তো হলো, এই মামলা শেষ হবে কবে? যেখানে আমরা বলে থাকি যে দেওয়ানি মোকদ্দমার মেয়াদ হচ্ছে কিয়ামত পর্যন্ত। মানে এটা মজা করার জন্য অনেকে বলে থাকে, যেহেতু দেওয়ানি মামলাগুলো কি হয়, দীর্ঘায়িত হয়, 15 বছর 20 বছর এক প্রজন্ম মামলা করে, পরের প্রজন্ম গিয়ে সেই মামলা শেষ হয়, এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে, আমরা দেখে থাকি। সেটার জন্যই বলা হয়েছে যে এখানে সুস্পষ্ট করে বিধান করা আছে যে ভূমি জরিপ ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানির তারিখ হতে, কবে থেকে, এই কবে থেকে এটাও খেয়াল রাখতে হবে, চূড়ান্ত শুনানির তারিখ হতে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের পর 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবেন। তবে এটা হচ্ছে ডিরেক্টরি, ম্যান্ডেটরি না যে 180 দিনের মধ্যেই বিচার শেষ করতে হবে। আর যেহেতু এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না, যার দরুন দেখা যাচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেতেও কিন্তু মামলার জট এবং এখানেও দীর্ঘায়িত হচ্ছে। তারপরে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, এটা হচ্ছে মন্দে ভালো। মামলা তো দায়ের করলেন, রায় হয়ে গেল, রায়ে আপনি সংক্ষুব্ধ, এগ্রিভড, কি করবেন আপনি? আপনি অবশ্যই আপিল করবেন। কোথায় আপিল করবেন? সিভিল কোর্টে তো মামলাই দায়ের করা যায় না, তাহলে এক্ষেত্রে কিন্তু আপিল ট্রাইব্যুনাল আসছে। তার মানে আপিলের জন্য কিন্তু বিধান করা হয়েছে যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল, অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সিদ্ধান্তে, ওই যে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা যে কোনো আদেশ হতে উদ্ভূত আপিল শুনানির জন্য ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল বা ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে পারবে সরকার। আর এর বিচারক হবেন কে? জেলা জজ, স্বাভাবিকভাবেই, কারণ যুগ্ম জেলা জজ যেহেতু বিচার করবেন, তার উপরে কে থাকবেন? জেলা জজ থাকবেন। তো আপিলটা দায়ের করতে হবে কার কাছে? জেলা জজের কাছে। তবে এই ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে সরকার চাইলে অতিরিক্ত জেলা জজকে কি করতে পারবে? অতিরিক্ত জেলা জজকেও এই ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ করতে পারবে। কারণ জেলা জজ তো থাকবে না একজন, আর অতিরিক্ত জেলা জজ তো একাধিক থাকতে পারেন। মামলার জট বেশি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন, ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। তখন কি করা হবে? তখন এই যে যাদেরকে এক্সট্রা যে সুযোগ দেওয়া আছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ক্ষেত্রে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, তারপর ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রে অতিরিক্ত জেলা জজকে ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতাগুলো তখন প্রয়োগ করা হবে। এরপর আমরা দেখব আপিলের তামাদি মেয়াদ। মামলার তামাদি মেয়াদ দেখলাম, এখন আমরা দেখব আপিলের তামাদি মেয়াদ। ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায় ডিক্রি আদেশের বিরুদ্ধে 3 মাসের মধ্যে আপিল করা যাবে। কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। এই তামাদি মেয়াদগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রায়শই কি আসে? এমসিকিউ প্রশ্ন আসে। তো যদি এরকম হয় যে 3 মাস সময়ের মধ্যে সে আপিল দায়ের করতে পারেনি, তাহলে কি হবে? তাহলে অতিরিক্ত আরো 3 মাস সময় পাবে, অতিরিক্ত আরো 3 মাস সময় পাবে। তবে এক্ষেত্রে কি করতে হবে? যৌক্তিক কারণ দেখাতে হবে, উপযুক্ত কারণ দেখিয়ে অতিরিক্ত আরো 3 মাস সময় সে পাবে। খেয়াল করবেন, অতিরিক্ত আরো 3 মাস। তাহলে আপিলের সাধারণ তামাদি মেয়াদ 3 মাস। এই সময়ের মধ্যে উপযুক্ত কারণে যদি না পারে আদালতকে, অর্থাৎ ট্রাইব্যুনালকে, আপিলের ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করে অতিরিক্ত আরো 3 মাস সময়ের মধ্যে আপিল করার সুবিধাটা সে পাবে। 145-এর চ, এটা পড়তে হবে, এই ধারাটাও গুরুত্বপূর্ণ। দেওয়ানি আদালতের এখতিয়ারে বাধা, অর্থাৎ ভূমি জরিপ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো দেওয়ানি আদালতে খতিয়ান সংশোধনের মামলার বিচার করতে পারবে না। এটা আমরা 144-এর খতে পড়েছি, খেয়াল রাখবেন যে খতিয়ান সংশোধনের যে মামলা, সেটা কার কাছে করতে হবে? সেটা করতে হবে শুধু ভূমি জরিপ ট্রাইব্যুনালের কাছে। অন্য কোনো দেওয়ানি আদালতে এই প্রতিকার থাকবে না, এই প্রতিকার থাকবে না। তাহলে আমরা শুরুতে আলোচনা করলাম খতিয়ানের সাধারণ বিধান, এরপর খতিয়ানে যে পরিবর্তন সংশোধনের যে সুযোগ আছে 144 ধারায়, সেই 144 ধারা যদি খতিয়ান সংশোধন করা হয় সেক্ষেত্রে মামলাগুলো কোথায় হবে, আপিল কোথায় করা হবে এবং কিভাবে আপিলগুলো দায়ের করতে হবে, কত সময়ের মধ্যে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করলাম। এখন আমি একটু ধারার আলোচনা, অর্থাৎ এই আইনের বাইরে চলে যাব। কেন? এই যে খতিয়ান সংশোধন মামলা করতে হবে, ট্রাইব্যুনালে যেতে হবে, এটা অবশ্যই কি সবার জন্য একটু হলেও পীড়াদায়ক। মামলা মোকদ্দমা করা এটা তো কি কঠিন কাজ না, কোর্টে দৌড়াদৌড়ি করা। এখানে একটা বিকল্প প্রতিকারের ব্যবস্থা আছে। তবে বিকল্প প্রতিকার মানে এই না
যে আপনি এই যে বিষয়গুলো নিয়ে মামলা দায়ের করা যেত সেই বিষয়গুলো নিয়ে সেই বিকল্প প্রতিকার পাবেন, কারণ এখানে বাধাই দেওয়া আছে দেওয়ানি আদালতে যাওয়া যাবে না। তাহলে কি সেই বিকল্প বিধান? একটা খতিয়ান যখন চূড়ান্তভাবে প্রকাশ হয়ে যাবে, সেটা সংশোধনের জন্য মামলা দায়ের না করেও আপনার হাতে কি রেমেডি আছে? এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না, আপনার বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে লাগবে। তার মানে এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন। যেটা আমি বলছি, এটা মূলত ভূমি মন্ত্রণালয় যে এই প্রকাশ করেছিল, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় থেকে যে একটা ডিরেকশন দেওয়া ছিল, সেই ডিরেকশনে এখানে কিন্তু স্পষ্ট করে এটা বলা আছে যে কোন কোন ক্ষেত্রে। দেখেন, সহকারী কমিশনার ভূমি এর খতিয়ানের ভুল সংশোধন করার ক্ষমতা, অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড বলি, সেই এসিল্যান্ডের কাছে কখন আপনি চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানও সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। কখন? দেখেন, বলা হচ্ছে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ডকে চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের 3 ধরনের ভুল, কয় ধরনের ভুল? 3 ধরনের ভুল সংশোধন করার ক্ষমতা অর্পণ করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এটা তুলনামূলক ছোটখাটো ভুলগুলো সংশোধনের জন্য এসিল্যান্ডকে ক্ষমতা দেওয়া আছে। আর গুরুতর যে ভুল বা যে প্রতারণা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু ওই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে। তার মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার যেতে হবে না, কখন সেই বিষয়টা খেয়াল করে দেখেন। প্রথম পয়েন্টে বলছে ক্লারিক্যাল মিস্টেক, করণিক ভুল। এরপরে বলছে প্রতারণামূলক অন্তর্ভুক্তি, ফ্রডুলেন্ট এন্ট্রি। 3 নম্বরে বলছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল, বোনাফাইড মিস্টেক। যেমনটা আমরা দেখি, ধরেন একজনের নাম হচ্ছে রায়হান, নাম কি? রায়হান আলী। এখন তার ডাক নাম হচ্ছে আপনার হচ্ছে জহির। ডাক নাম কি? ডাক নাম হচ্ছে জহির। এখন তার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে নাম আছে হচ্ছে রায়হান আলী, আর ডাক নাম কি? জহির। এখন খেয়াল করেন, সেই ডাক নামটা চলে এসেছে কোথায়? খতিয়ানে। এখানে আরএস খতিয়ান হয়েছে বা অন্য কোনো খতিয়ান হয়েছে, 140 ধারা অধীনে সেই খতিয়ানে তার ডাক নাম চলে এসেছে। তাহলে কি করতে হবে? নামটা পরিবর্তন করতে হবে, তাহলে তো জটিলতায় পড়ে যাবে সে। কারণ তার ভোটার আইডি কার্ডে তার অন্যান্য কাগজপত্রের নাম হচ্ছে রায়হান আলী, আর তার ডাক নাম হচ্ছে জহির। সেই ডাক নামটাই চলে এসেছে। যেহেতু আপনার এখানে যখন জানতে চাইছে এই জমির মালিক কে, এই জমি কে দখলে আছে, সবাই বলেছে এটা জহির সাহেব আছে। বা ওনাকে যখন জিজ্ঞেস করছে আপনার নাম কি, উনিও বলেছেন যে ওনার নাম জহির। তো এই ক্ষেত্রে কি হবে? এই জহির নামটা পরিবর্তন করে যে রায়হান আলী দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই এসিল্যান্ডের কাছে, অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড বরাবর আবেদন করে আপনি ক্লারিক্যাল মিস্টেকের গ্রাউন্ড দেখিয়ে কি করতে পারবেন? এটা সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে হবে না। এরকম ক্লারিক্যাল মিস্টেক আরও থাকে, যেমন ধরেন যে আপনার পিতার নামের বদলে স্বামীর নাম হয়েছে, বা স্বামীর নামের জায়গায় পিতার নাম হয়েছে। এই যে ভুলগুলো, আবার নামের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়। যেমন নাম হচ্ছে মাসুদুর রহমান, সেখানে মাসুদুর রহমানের বদলে আসলে হচ্ছে মাজেদুর রহমান। তার মানে কি? নামটা এখানে ভুল হয়েছে। তো এই ক্লারিক্যাল মিস্টেকগুলো সংশোধনের জন্য আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে না, আপনি কি করতে পারবেন? এই এসিল্যান্ড বরাবর আবেদন করে এই ভুলগুলো সংশোধন করতে পারবেন। আবার এই যে প্রতারণামূলক অন্তর্ভুক্তি, দাগ নম্বরটা ভুল আছে, তখন আপনি এটি সংশোধন করে নিলেন। বোনাফাইড মিস্টেক, যে ভুলটা হচ্ছে কি সরল বিশেষ, অর্থাৎ আপনি বুঝে উঠতে পারেননি এই ধরনের কোনো একটা ভুল খতিয়ানে হয়েছে, সেই ক্ষেত্রে সেই ভুলগুলো সংশোধনের জন্য আপনাকে কি করতে হবে না? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে হবে না। সেক্ষেত্রে আপনি কোথায় কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি এই এসিল্যান্ড বরাবর আবেদন করে এগুলো সংশোধন করতে পারবেন। এরপর আমরা আলোচনা করব খতিয়ানের প্রকারভেদ। এখন আমরা এই যে স্বত্বলিপি, খতিয়ান, রেকর্ড অফ রাইটস, এগুলোর বিষয় নিয়ে আলোচনা করব। যে বিভিন্ন ধরনের খতিয়ান আমরা দেখব, তার নমুনা এবং এগুলোর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। দেখেন, প্রথমে আমরা দেখি খতিয়ান কত প্রকার। খতিয়ান প্রধানত হচ্ছে 2 প্রকার। খতিয়ান প্রধানত 2 প্রকার। কি কি? এক হচ্ছে সার্ভে খতিয়ান, আর একটা হচ্ছে মিউটেশন খতিয়ান। এই যে সার্ভে খতিয়ানগুলো খেয়াল করবেন, সার্ভে খতিয়ানগুলো যেমন হচ্ছে ধারা 17 আমরা আলোচনা করলাম, ধারা 17, তারপর হচ্ছে 17 আপনার এটা একটু খেয়াল করবেন, আমি পাশে ধারাগুলো লিখে দিব, মিউটেশন খতিয়ান এবং সার্ভে খতিয়ান দুটোরই। প্রথমে আমরা আসি সার্ভে খতিয়ান সংক্রান্ত ধারাগুলো। কি খতিয়ান? সার্ভে খতিয়ান। এই সার্ভে খতিয়ানটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়লাম, যেটাকে বাংলায় বলা হচ্ছে জরিপ খতিয়ান। কি খতিয়ান? জরিপ খতিয়ান।
এই জরিপ খতিয়ানগুলো কোন আইন অনুসারে হয়, কোন ধারা অনুসারে হয় সেটা আমরা দেখব। 17 ধারা আমরা মাত্র আলোচনা করলাম, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট। এরপর হচ্ছে 144 ধারা, আর মিউটেশন খতিয়ান যেটা, সেটা কোন আইন অনুযায়ী হয় সেটা আমরা দেখব। মিউটেশন খতিয়ান যেটাকে আমরা বলি নামজারি খতিয়ান, আমি নামজারি লিখলাম। মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান হবে হচ্ছে 143 ধারা অনুযায়ী। কোন ধারা অনুযায়ী? ধারা 143। খেয়াল করতে হবে কোন আইন? এই একই আইন। এই আইনে 143 ধারায় নামজারি খতিয়ানের বিধান আছে। নামজারি খতিয়ান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা শুরুতেই সার্ভে খতিয়ানের বিষয়গুলো দেখে আসি, যে সার্ভে খতিয়ান বিষয়ে কি কি বলা আছে। এখানে দেখেন সার্ভে খতিয়ান নিয়ে বলা আছে, যে সার্ভে খতিয়ানের ধরন সম্পর্কে বলা আছে। প্রথমে আমরা দেখছি খতিয়ান দুই প্রকার। এখন আমরা দেখলাম যে সার্ভে খতিয়ান সেটা কত প্রকার। দেখেন এখানে সাধারণত সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই তিন ধরনের খতিয়ান আমরা দেখে থাকি সার্ভে খতিয়ানগুলো। তার মধ্যে আবার আরএস খতিয়ানের আবার বিভিন্ন ধরন আছে। দেখেন আরএস খতিয়ানের আবার বিভিন্ন ধরন আছে, বিএস খতিয়ান, সিটি খতিয়ান, দিয়ারা জরিপ, পেটি জরিপ, আরো বিভিন্ন ধরনের মহানগর জরিপ আছে, তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জরিপ আছে। বিভিন্ন ধরনের জরিপ, কিন্তু এগুলো কিসের মাধ্যমে? এই আরএস খতিয়ানের মাধ্যমে। অর্থাৎ আমি বলেছি যে বর্তমানে যদি কোনো খতিয়ান প্রস্তুত করার প্রয়োজন হয়, কোন আইন অনুযায়ী, কোন ধারা অনুযায়ী? এই আইনের 144 ধারা অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 144 ধারা অনুযায়ী কি করতে হবে? এই খতিয়ানগুলো প্রস্তুত হবে। তাহলে প্রথমে আমরা একটু সার্ভে খতিয়ানগুলো সম্পর্কে আলোচনা করে আসি। সার্ভে খতিয়ানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং পুরনো খতিয়ান কোনটা? সিএস খতিয়ান। সিএস খতিয়ান মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। কি সার্ভে? ক্যাডাস্ট্রাল সার্ভে। এই সিএস খতিয়ান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পড়তে হবে ভালো করে। দেখেন ক্যাডাস্ট্রাল সার্ভে, এই ক্যাডাস্ট্রাল শব্দটি ফার্সি ক্যাডাস্ট্রাল শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর এই সিএস জরিপ কার্যক্রম যেহেতু জেলাভিত্তিক হয়েছিল, কোথায়? জেলাভিত্তিক পরিস্থিতি হয়েছিল, তার জন্য সিএস খতিয়ানকে কোনো কোনো জেলায় ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট, কি সেটেলমেন্ট? ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট বা ডিএস জরিপ নামে পরিচিত এটা। এখন এই যে আপনার সিএস খতিয়ান, এত গুরুত্বপূর্ণ একটা খতিয়ান, সেটা আসলে কোন আইনের অধীনে হলো সেটা দেখেন, খেয়াল করে দেখেন। আইনগুলো গুরুত্বপূর্ণ। দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885, এই আইনের কত ধারা? 101 ধারা। পক্ষান্তরে আরেকটা আইন আছে, সেটা হচ্ছে দ্য সিলেট টেনেন্সি অ্যাক্ট 1936 এর 117 ধারা। এই আইনগুলো, দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এবং দ্য সিলেট টেনেন্সি অ্যাক্টের অধীনে কি হয়েছিল? সিএস খতিয়ান প্রস্তুত হয়েছিল। এখানে একটু বোঝার বিষয় আছে। আপনি ভাবতে পারেন যে কি ব্যাপার, সিলেটকে আবার আলাদা করে দেওয়া হলো কেন খতিয়ানের ক্ষেত্রে? সালটা খেয়াল করবেন। দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট যখন 1885 সালে শুরু হয়, ওই সময়টা প্রেক্ষাপটটা, আমরা ওই সময় কি ভারত উপমহাদেশের অংশ, সিলেট তখন আসামের অংশ। সিলেট তখন কিসের অংশ? আসামের অংশ। এটা 1947 সালের সিলেট কি হয়? বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। তার আগে সেটা কি ছিল? আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল, যার জন্য সিলেটের সিএস খতিয়ান প্রস্তুতের জন্য আলাদা করে আইন প্রণয়ন করতে হয়। আর বেঙ্গল অংশের জন্য কি ছিল? দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। কিন্তু দুটোই কি? দুটোই হচ্ছে সিএস খতিয়ান। আর এই সিএস খতিয়ানটা এত বেশি সমৃদ্ধ, বা এটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? কারণ এটা একদম বিজ্ঞান ভিত্তিক এবং মাঠ পর্যায়ে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে জমির সুনির্দিষ্ট ম্যাপ অঙ্কন করে করে ফিল্ড পর্যায়ে গিয়ে কাজ করার দরুন সিএস খতিয়ানের ভুলও কম, একদমই বলা চলে খুবই কম ভুল, এবং তুলনামূলকভাবে এটা কি অন্য যে কোনো খতিয়ানের থেকে, যদি আমরা ধরি যে যেহেতু এটা ফিল্ড পর্যায়ে যথেষ্ট সময় নিয়ে করা হয়েছে এবং ওই সময়ে যতটা আধুনিক প্রযুক্তি ছিল সবগুলো ব্যবহার করে এই খতিয়ানটা প্রস্তুত করা হয়, যার ধরুন এটার গুরুত্ব অনেক বেশি। আর সেটা আমরা দেখব। তার আগে হিস্ট্রিটা একটু দেখি যে এই সিএস খতিয়ানটা আসলে শুরু হয় কোথায়। উল্লেখ করা আছে, দেখেন যে সিএস খতিয়ানটা শুরু হয়েছে 1889 সালে কক্সবাজার জেলার রামু থানায়। এটা বিভিন্ন বইতে পাবেন 1888 সাল,
1888 সালে আসলে পাইলট প্রকল্প শুরু হয়েছিল। প্রকৃত অর্থে 1889 সাল থেকে কি হয়, এই কক্সবাজার জেলার রামু থানায় সিএস জরিপ শুরু হয়। অর্থাৎ এখানে যদি 1889 সাল না থাকে, 1888 থাকে, সেটাও আপনি অ্যান্সার করতে পারেন, কারণ ওটা ছিল পাইলট প্রকল্প ওই কক্সবাজার জেলার রামু থানাতে। আর প্রকৃত অর্থে শুরু হয় 1889 সালে, যেটা হচ্ছে 1940 সালে দিনাজপুর জেলায় গিয়ে শেষ হয়। এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যে কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা সিএস জরিপের আওতাভুক্ত ছিল না, কারণ পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন যে ওই সময় থেকে এখন পর্যন্ত ওখানে বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী তারা বসবাস করে। তারা কিন্তু এই যখন এই জরিপগুলো চালু হয়, তারা এটা হচ্ছে তারা মানেনি, তাদের জায়গা থেকে তারা এটা আপত্তি করেছিল, যার দরুন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় এই জরিপটা হয়নি, সিএস জরিপটা হয়নি। এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে কিন্তু আইনেরও তো ভিন্নতা ছিল, চট্টগ্রাম হিল ট্র্যাক্স আইন অনুসারে তারা কি হতো, পরিচালিত হতো। এরপরে দেখেন যে এখানে আরেকটা তথ্য দিয়েছে, স্যার অ্যালন চট্টগ্রামে সিএস জরিপ আরম্ভ করলেও পরবর্তী মিস্টার কিন্ডারলি সিএস জরিপ কাজে যোগদান করে। অর্থাৎ শুরুটা করেছিলেন কে? শুরুটা করেছিলেন স্যার অ্যালন, আর পরবর্তীতে কে সে কাজে যুক্ত হলেন? মিস্টার কিন্ডারলি। এখন আমরা দেখব এই সিএস খতিয়ানের বৈশিষ্ট্য কি, অর্থাৎ সিএস খতিয়ান কিরকম হয়। সাধারণত একটি কাগজের উভয় পৃষ্ঠায় এটা লেখা হয় সিএস খতিয়ান। এরপরে প্রথম পৃষ্ঠায় তৌজি নম্বর, এটা গুরুত্বপূর্ণ। এখন তো মৌজা নম্বর দেখেন, তৌজি একাধিক মৌজা নিয়ে একটা তৌজি, এরকমটা বিষয়, অর্থাৎ একটু পরিধিটা বড়। এরপরে জমিদারের নাম থাকবে, এটা খেয়াল করবেন, জমিদারের নাম থাকবে, রায়তের নাম থাকবে, এবং দ্বিতীয় পৃষ্ঠায় দাগ নম্বর থাকবে, জমির রকম, জমির পরিমাণ ইত্যাদি লেখা থাকবে। তার মানে এখানে যেহেতু সিএস ওই সময় কি ছিল, জমিদারি প্রথা ছিল, যার দরুন জমিদারদের নাম উল্লেখ করা থাকবে। এই এখন যদি কোনো আপনার খতিয়ান প্রস্তুত হয়, এখন কি জমিদারদের নাম থাকবে? থাকবে না। এরপরে সিএস খতিয়ানের সাক্ষ্যগত মূল্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সিএস খতিয়ান মালিকানা ও দখল উভয়ের অনুমান তৈরি করে, কিন্তু এসএ খতিয়ান শুধু দখলের অনুমান তৈরি করে। একটা মামলার রেফারেন্স আছে, চান মাহমুদ বনাম হোসেইন আলী 3 বিএলসি 364। এই মামলাতেই বলা আছে এই কথাটা, যে এখানে খেয়াল করতে হবে কোন শব্দটা, প্রিজাম্পশন। তার মানে আমরা যেমনটা জানি রেকর্ড অফ রাইটস, সত্যলিপি বা খতিয়ানের মাধ্যমে কিন্তু কি হয় না, খতিয়ানের মাধ্যমে কোনো মালিকানা তৈরি হয় না, মালিকানা সৃষ্টি হয় না, কিন্তু মালিকানা বা দখল সম্পর্কে একটা অনুমান তৈরি করে, কিন্তু সব খতিয়ান না। সিএস খতিয়ানের গ্রহণযোগ্যতা বেশি বিধায় এটা মালিকানা এবং দখল এই উভয় সম্পর্কে কি করবে, একটা অনুমান, প্রিজাম্পশন করবে, অনুমান সৃষ্টি করবে। আর এসএ খতিয়ান যেহেতু বিশ্বাসযোগ্যতা কম, এই এসএ খতিয়ানটা শুধু দখলের প্রিজাম্পশন করবে। আমি আবারও বলছি, খতিয়ান দিয়ে কোনো মালিকানা তৈরি হয় না, খতিয়ান শুধু মালিকানার বিষয়ে, দখলের বিষয়ে একটা অনুমান সৃষ্টি করে। এই ছিল সিএস খতিয়ান। এরপর আমরা দেখব এসএ খতিয়ান, যেটা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের অধীনে 17 ধারাতে, কত ধারায়? স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 17 ধারার অধীনে জমিদারি প্রথা বিলুপ্ত করে 1950 সালে বিলুপ্ত করা হয় এবং প্রকৃত চাষিরা জমির মালিক হয়ে যায়। এই যে জমিদারি প্রথা ব্রিটিশরা যাওয়ার পরপর কি হলো, দীর্ঘদিনের যে দাবি ছিল, আন্দোলন ছিল, সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে সাধারণ যারা চাষি তারা হয়ে গেল জমির মালিক। আর এই আইনটা আমরা যতবার বলি ততবার কিন্তু আমাদের খেয়াল থাকে যে ওই সময়ের যে নেতৃবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, তার একটা অগ্রণী ভূমিকা ছিল এই আইনটা প্রণয়নের জন্য। তাহলে এটা কখন পাশ হলো? এটা কিন্তু পাশ হলো পাকিস্তান পিরিয়ডে এসে, অর্থাৎ যখন ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনতা লাভ করে তারপর আমরা নতুন রাষ্ট্র গঠন করছি, এবং সেই রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল, সাধারণ চাষিরা এসে কি করলো, জমির মালিক হয়ে গেল, যারা চাষ করছিল তখন। এই এসএ খতিয়ান এটা যেহেতু মাঠ পর্যায়ে গিয়ে কাজ করা হয়নি, এটা মূলত একটু তড়িঘড়ি করেই ওই আপনার সিএস খতিয়ানের যে কাগজপত্র দিয়ে এবং আনুষঙ্গিক তথ্য, এগুলো এই অফিসে বসে বসে এই এসএ খতিয়ানটা প্রস্তুত করা হয়েছিল, বিধায় এর গ্রহণযোগ্যতা একটু কম, কারণ এই প্রচুর ভুল পাওয়া যায়, এসএ খতিয়ানে প্রচুর ভুল হয়, যেহেতু মালিকানাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, ইতিমধ্যে দখলকারী পরিবর্তন হয়েছে, সেই তথ্যগুলো তখন কিন্তু ওই অফিসে বসে বসে পাওয়া সম্ভব ছিল না, যার দরুন এসএ খতিয়ানের গুরুত্ব তুলনামূলক কম। দেখেন, এসএ খতিয়ান শুরু হয়েছিল 1956 সালে, কোথায়? পটুয়াখালী জেলায়, পটুয়াখালী জেলায় শুরু হয়। আর 1962 তথা 1963, অনেক জায়গায় 1962 লেখা থাকে, ফরিদপুর জেলায় গিয়ে সেটা কি হলো, শেষ হলো। অর্থাৎ কিছু জায়গায় তথ্য পাবেন 1962,
কিছু জায়গায় তথ্য পাবেন 1963 সালে। কোথায় শেষ হলো? ফরিদপুর জেলায়। আর এস এ খতিয়ানকে বলা হচ্ছে MRR, মডিফাইড রেকর্ড অফ রাইটস। কারণ রেকর্ড অফ রাইটসটাকে কি করা হচ্ছে? মডিফাই করা হচ্ছে, জাস্ট ফিল্ডে গিয়ে নতুন করে একদম সম্পূর্ণ নতুন তথ্যের আলোকে করা হচ্ছে, বিষয়টা সেরকম ছিল না। আর বর্তমানে যে খতিয়ানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে RS খতিয়ান। ইতিমধ্যে আমরা বলেছি, এই ধারাটাও আলোচনা করেছি, 144 ধারা স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের 144 ধারা অনুযায়ী রিভিশনাল সার্ভের মাধ্যমে এই খতিয়ানটা প্রস্তুত করা হয় বলে এর নাম হচ্ছে RS খতিয়ান। এবং RS খতিয়ানের আমরা বিভিন্ন রকম ধরন দেখেছি। RS খতিয়ানের কিন্তু বিভিন্ন ধরন আছে, যে BS জরিপ, পেটি জরিপ, মহানগর জরিপ। এখন আমরা যে সকল জরিপ, BS জরিপ, বাংলাদেশ সার্ভে, যে খতিয়ানগুলো দেখি সেগুলো সব কি RS এর অন্তর্ভুক্ত। তো সেটা আমরা দেখব, পরে আলোচনা করব। তার আগে দেখি মূল যে RS খতিয়ানটা সেটা কখন শুরু হলো। এস এ খতিয়ানের পরে 1965 সালে ঢাকা ও রাজশাহী জেলায় এই RS খতিয়ান কাজ শুরু হয় এবং এই কাজ বর্তমানে এখনো চলমান আছে কিছু কিছু জায়গায়। বেশিরভাগ জায়গায় হয়ে গেছে। RS খতিয়ানটা অনেক গুরুত্বপূর্ণ লেটেস্ট খতিয়ান হিসেবে। যেসব জায়গায় বিশেষ করে BS নাই সেখানে কিন্তু RSটাই লেটেস্ট খতিয়ান, আর যেসব জায়গায় BS খতিয়ান হয়েছে সেই সব জায়গায় BS খতিয়ানের গুরুত্বটা বেশি। তো দেখেন RS খতিয়ানটা এটা হচ্ছে ঢাকা ও রাজশাহী জেলায় শুরু হলো এবং এখন পর্যন্ত এটা চলমান আছে কিছু কিছু জায়গায়। বেশিরভাগ জায়গাতে এই খতিয়ানটা হয়েছে। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের RS খতিয়ান। RS খতিয়ানের বিভিন্ন রকম আছে, আমি একটু আগেই বলেছি। প্রথমে আমি দেখি যে BS খতিয়ান, বাংলাদেশ সার্ভে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা কি করা হয়? এই জরিপটা করা হয় যখন এই 144 ধারার অধীনেই, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 144 ধারার অধীনে এই জরিপটা করা হয়। যেহেতু এটা বাংলাদেশ জরিপ নামে পরিচিত, যেহেতু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা করে, এবং অনেকে এটাকে বাংলাদেশ রিভিশনাল সার্ভে BRS খতিয়ান নামেও অভিহিত করে থাকে। একই কথা, BS আর BRS একই খতিয়ান। এরপর আসলে দেখি আমরা সিটি খতিয়ান। এই ঢাকা মহানগর এলাকায় দেখবেন যে সিটি জরিপ, এবং এটা অনেক আধুনিক। সিটি জরিপটা কিন্তু ঢাকা মহানগর এলাকায় হয়েছে এবং এটা অনেক আধুনিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, একদম বর্তমানে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু এই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে। আর এটাও কিন্তু এই RS খতিয়ানেরই অন্তর্ভুক্ত। এরপর আরেক ধরনের খতিয়ান আমরা দেখি, সেটা হচ্ছে দিয়ারা জরিপ। দরিয়া শব্দ থেকে এই দিয়ারা শব্দের উৎপত্তি। দরিয়া শব্দের অর্থ কি? নদী, সমুদ্র, এগুলো। তো দরিয়া শব্দ থেকে যেহেতু দিয়ারা শব্দের উৎপত্তি, বোঝা যাচ্ছে যে শিকুস্তি পয়স্তির কারণে যখন নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন হয়, তারপর নতুন চর জাগে, এইসব ক্ষেত্রে যে জরিপ করা হয় সেই জরিপকে বলা হবে দিয়ারা জরিপ। কি জরিপ? দিয়ারা জরিপ। এরপর হচ্ছে পেটি জরিপ। পেটি খতিয়ান আমরা বলি। পেটি শব্দের অর্থ হলো ক্ষুদ্র। ক্ষুদ্র এলাকায় যে জরিপ পরিচালনা করে সেটাকে বলা হয় পেটি জরিপ। এমন হতে পারে মাত্র একটা মৌজার বা দুইটা মৌজার বা একটা জেলা বা একটা উপজেলায় কি করা হবে? এই খতিয়ান প্রস্তুত করা হবে, জরিপ করা হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে পেটি জরিপ। তখন সেটা কি বলা হবে? পেটি জরিপ বলা হবে। এরপর আমরা দেখব মিউটেশন খতিয়ান। তার মানে সার্ভে খতিয়ান সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এখন আসেন এই নামজারি বা মিউটেশন খতিয়ান, যেটা বর্তমানে খুবই গুরুত্ব বহন করে। আপনি যদি সম্পত্তির নামজারি না করে থাকেন তাহলে সেই সম্পত্তির কাগজে কলমে আপনি তখনও মালিক হতে পারেননি। কাগজে কলমে অর্থাৎ আপনার খতিয়ানের অনুসারে লেটেস্ট খতিয়ান বা লেটেস্ট মালিকানার কথা যদি আমরা বলি, আবার আপনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন না তখন, কারণ আপনাকে নামজারি থাকা লাগবে। নামজারি থাকলে আপনি তখন কি করতে পারবেন? এই জমিটা আপনি মালিক হিসেবে অভিহিত হবেন এবং বিক্রি করতে পারবেন। তার মানে এই মিউটেশন খতিয়ানের কেন প্রয়োজন হয়? দুইটা খতিয়ান প্রস্তুতের মধ্যবর্তী সময়ে যদি মালিকানার পরিবর্তন হয়, ক্রয় বিক্রয়, দান, বিভিন্ন কারণে, অথবা মালিকের মৃত্যু, নতুন মালিক হলো, এই সকল কারণে কি করতে হবে? নতুন যিনি মালিক হলেন তার নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়। আর সেই অন্তর্ভুক্ত করার পদ্ধতিটাকে বলা হয় মিউটেশন খতিয়ান। সাধারণত একটা খতিয়ান প্রস্তুত করার পর আর একটা খতিয়ানের মধ্যে সাধারণত 30 বছরের একটা গ্যাপ থাকে। আমাদের দেশে যদি সেটা আরও বেশি সময়, যাই হোক, অন্তত 30 বছরের একটা গ্যাপ থাকে। এর মধ্যে যদি মালিকানা পরিবর্তন হয় তাহলে কি হবে? যেহেতু বর্তমানে কন্ডিশনই হচ্ছে সবসময় লেটেস্ট খতিয়ানে মালিকের নাম অন্তর্ভুক্ত রাখতে হবে, এই কারণে এই নামজারির বিধান করা হয়েছে। নামজারির বিধানটা কোথায় আসছে? আমরা যে আইন আলোচনা করছি এই আইনেরই ধারা 143-এ। আমি শুরুতেই বলেছি এই আইনের ধারা 143-এ মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ানের বিধান আছে। দেখেন কি বলা আছে এখানে, আমরা একটু দেখি। জরিপের পর মালিকানার পরিবর্তন হলে মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ান প্রস্তুত করতে হয় দুই জরিপের মধ্যবর্তী সময়ে। এই যে দুই জরিপের মধ্যবর্তী সময়ে ভূমির মালিকানা পরিবর্তন হলে দ্য স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট 1950-এর 143 ধারা অনুযায়ী রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার কে করতে পারবে?
খেয়াল করে দেখবেন, আপনি একটু জানেন যে রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসসি ল্যান্ডের কাছে এই আপনার আবেদন করতে হয়। এসসি ল্যান্ড তখন কি করে, এই মিউটেশন খতিয়ানটা প্রস্তুত করে দেয়। কেন করে? এই জমি বিক্রয়, এওয়াজ বদল, হেবা, দান, অক্ফ, মালিকের মৃত্যু ইত্যাদি কারণে নতুন মালিকানার সৃষ্টি হয় এবং নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আমরা খতিয়ান নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বিগত সালের প্রশ্ন দেখব। এখান থেকে কি কি বিগত সালের প্রশ্ন এসেছে দেখেন, এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন। কোন খতিয়ানে জমিদারের নাম লিপিবদ্ধ থাকে? আপনারা এটা কমেন্টের মাধ্যমে অ্যান্সার করবেন। আমি কিন্তু লিখে দিয়েছিলাম, আমাদের লেকচার শিটেও ছিল। এটা কিন্তু নির্দিষ্ট কোনো ধারায় আপনি এটা পাচ্ছেন না। দেখেন কোন খতিয়ানে জমিদারের নাম উল্লেখ থাকে। সিএস খতিয়ানে। আমি বলেছিলাম যে যখন জমিদারের প্রথা চালু ছিল তখন সিএস খতিয়ান হয় এবং তখন কিন্তু জমিদারদের নাম ওই খতিয়ানে উল্লেখ থাকতো। আরেকটা প্রশ্ন দেখেন, 2 নম্বর প্রশ্ন, কোন আইন অনুসারে সিলেটে সিএস খতিয়ান প্রস্তুত করা? বিজেএস পরীক্ষা 2021 সালে ওই প্রশ্ন এসেছে। সিলেটের যে সিএস খতিয়ান হয় কোন আইন অনুসারে? আমরা জানি সিএস খতিয়ান সাধারণত কি হয়েছে, বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885, কিন্তু সিলেটের ক্ষেত্রে এটা ভিন্নতা ছিল। সিলেটে ছিল দ্য সিলেট টেনেন্সি অ্যাক্ট 1936। যদিও দেখেন 1936 সাল, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই জরিপ কাজটি কিন্তু তখন ভালোভাবে সম্পন্ন করা সুযোগ হয়নি। তখন পরবর্তীতে বিকল্প পদ্ধতিতেই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে। তো যাই হোক, এই অ্যান্সার এটা হবে কেন, দ্য সিলেট টেনেন্সি অ্যাক্ট হবে কেন? কারণ আমি কিন্তু হিস্ট্রি বলেছি আপনাদেরকে যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট সিলেটের জন্য প্রযোজ্য ছিল না, কারণ সিলেট তখন আসাম প্রদেশের অংশ ছিল। 1947 সালের পূর্বে সিলেট কিসের অংশ ছিল? আসাম প্রদেশের অংশ ছিল, যার দরুন এই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট সিলেটের জন্য প্রযোজ্য ছিল না। এখন আমরা আলোচনা করব আপিল রিভিশন রিভিউ, অর্থাৎ দ্য স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আপিল রিভিশন রিভিউ অংশ। এখানে অনেকগুলো দিন, মাস, বছর আছে, এইগুলো খেয়াল করতে হবে। কোথায় আপিল যাবে এগুলো খেয়াল করতে হবে। তবে তার আগে আমি ছোট্ট করে আপনাদের একটা বিষয় বলে রাখি। যারা জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন 19তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষায়, তাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি কোর্সের আয়োজন করেছে। কোর্সটি হবে অনলাইনে, অর্থাৎ অনলাইনে ক্লাস হবে। মোট 100টি ক্লাস হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যেরকম প্রয়োজন সেরকম ক্লাস নেওয়া হবে। আর এই ক্লাসগুলো অর্থাৎ আইনের ক্লাসগুলো বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীগণ নেবেন। এছাড়া অন্যান্য যে বিষয় আছে, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংলিশ সহ অন্যান্য যে বিষয় আছে, সেই বিষয়ের এক্সপার্ট টিচার দ্বারা, অভিজ্ঞ টিচার দ্বারা আপনাদের এই ক্লাসগুলো সম্পন্ন করানো হবে। এখন এই যে ক্লাসগুলো নেওয়া হবে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে, সেই ক্লাসগুলো আবার রেকর্ড করার ব্যবস্থাও থাকবে। তার মানে আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, বারবার রেকর্ডিং শুনতে পারবেন। তার মানে একটা ক্লাস যখন আপনি বারবার শুনবেন তখন কিন্তু ওই ক্লাসের যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো আপনার কিন্তু এমনিতেই আত্মস্থ হয়ে যাবে। আবার আমরা অনলাইনে এক্সামের ব্যবস্থা রেখেছি। তার মানে আপনি ভাবতে পারেন যে অনলাইনে পড়বো, এক্সাম কিভাবে দিব, না, এই দুশ্চিন্তা করতে হবে না। আমরা অনলাইনে পড়াবো ডিজিটাল বোর্ডের মাধ্যমে, জুম মিটিংয়ের মাধ্যমে, যেভাবে যে আপনারা এখন ক্লাস করছেন, মনে হচ্ছে না একদম আমার সামনে বসে আছেন, সব আমি দেখাচ্ছি, আবার মুখে বলছি। একই রকমভাবে জুম মিটিংয়ের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হবে বা ডিজিটাল বোর্ডের মাধ্যমে যখন এই ক্লাসগুলো নেওয়া হবে, তখন কিন্তু আপনাকে সেই বিষয়টা, অর্থাৎ যে কোনো আইন বা যে কোনো বিষয় কিন্তু আপনার কাছে মনে হবে যে আপনি আরও সহজে বুঝতে পারছেন। এই ক্লাসগুলোর যেহেতু রেকর্ড করা থাকবে, বারবার শুনলে আপনার সেই বিষয়গুলো সহজে কী হবে, আত্মস্থ হবে। তো সুতরাং যে ক্লাস নিয়ে যে টেনশন, আবার পরীক্ষা নিয়ে যে টেনশন, সেটা কিন্তু আপনাকে করতে হবে না। আর এই কোর্সের ক্লাস শুরু হবে 20 আগস্ট থেকে। তবে এখানে আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটা দারুণ অফার দিয়েছে যে কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। তবে আপনি যদি 5 আগস্টের মধ্যে ভর্তি হন তাহলে 5,000 টাকা ছাড় পাচ্ছেন। 15,000 টাকা দিয়ে সম্পূর্ণ এই জুডিশিয়ারির এমসিকিউ যে সম্পূর্ণ কোর্স, এই কোর্সটি করতে পারবেন। ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। আমি 19তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আলোচনা করছি ভূমি আইন। ভূমি আইন অর্থাৎ দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, এই আইনের গুরুত্বপূর্ণ বিধানাবলী আলোচনা করছি, যেখান থেকে বিগত সালগুলোতে প্রশ্ন এসেছে এবং আগামী পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এখন আমি আলোচনা করব আপিল রিভিশন রিভিউ। দেখেন, ধারা 147-এ আপিলের বিধান আছে। কি বলছে এখানে, এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। যদিও এখানে গদ বাঁধা কিছু বিষয় আছে যে দিন, মাস, বছর, কিন্তু কখন আপিল হবে, কখন রিভিশন হবে, কখন রিভিউ হবে, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, এটা গুরুত্ব দিবেন। রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোনো মূল
এই যে শব্দটা, বা আপিল আদেশের বিরুদ্ধে, মূল আদেশের বিরুদ্ধে বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাবে। তাহলে এখানে খেয়াল করতে হবে যে আপিল করা যায় কিসের বিরুদ্ধে? রাজস্ব কর্মকর্তার মূল বা আপিল আদেশের বিরুদ্ধে। রাজস্ব কর্মকর্তার মূল বা আপিল আদেশের বিরুদ্ধে কার কাছে করতে হবে? রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কালেক্টরের নিকট, আপনারা যাকে বলে থাকেন ডিসি, কার নিকট? কালেক্টরের নিকট। এরপর ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর তিনি যখন আদেশ দিলেন তার আদেশের বিরুদ্ধে কার কাছে? বিভাগীয় কমিশনারের নিকট। বিভাগীয় কমিশনারের নিকট। এখানে খেয়াল করতে হবে রাজস্ব কর্মকর্তা একটা আদেশ দিল, সে আদেশের বিরুদ্ধে আপনি আপিল করলেন কার কাছে? কালেক্টরের কাছে। কালেক্টর সে আদেশ বহাল রাখলো, আপনি আবারও এগ্রিড, আপনি আবারও আপিল করতে পারবেন কার কাছে? বিভাগীয় কমিশনারের কাছে। কেন পারবেন? এই যে এখানে বলা আছে মূল বা আপিল আদেশের বিরুদ্ধে। তার মানে আপিল কিন্তু আপনি বারবার করতে পারছেন, বারবার করতে পারছেন, এটা আপনাকে খেয়াল করতে হবে। এখন বিভাগীয় কমিশনার যে আদেশ দিল, আপনি বিভাগীয় কমিশনারের কাছে আসলেন, তিনি কি করলেন? যে আদেশ দিলেন সেই আদেশের বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হলেন, আপনাকে আপিল দায়ের করতে হবে হচ্ছে ভূমি ও প্রশাসন বোর্ড তথা ভূমি আপিল বোর্ড। আপনারা এখানে খেয়াল রাখবেন ভূমি আপিল বোর্ড। কেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি দেখাচ্ছি, এখানে উল্লেখ করা আছে যে কেন এটা ভূমি আপিল বোর্ড মনে রাখবো। দ্য ল্যান্ড আপিল বোর্ড অর্ডিন্যান্স 1989 দ্বারা ভূমি প্রশাসন বোর্ড বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ভূমি আপিল বোর্ডে আপিল দায়ের করতে হয়। তার মানে আপনি খেয়াল করে দেখেন, আপনি সেই সুদূর উপজেলা, আপনার মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার যে উপজেলা, সেই উপজেলায় আপনি যখন এসি ল্যান্ডের কাছে গেলেন নামজারির জন্য, তিনি যে আদেশ দিলেন আপনি এগ্রিভড হলেন, আপনি চলে আসলেন মানিকগঞ্জ জেলাতে, জেলায় এসে ডিসির কাছে, ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে আপনি আপিল করলেন। ডিস্ট্রিক্ট কালেক্টর যে আদেশ দিল সেখানেও আপনি সংক্ষুব্ধ হলেন, আপনি চলে আসলেন সোজা ঢাকার সেগুনবাগিচায়, এখানে বিভাগীয় কমিশনার অফিস আছে, এই বিভাগীয় কমিশনারের কাছে আপনি আপিল দায়ের করলেন। বিভাগীয় কমিশনার আপনার আদেশের বিরুদ্ধে কি করলো? আপনার বিরুদ্ধে আদেশ দিল, আপনি সেই আদেশের সংক্ষুব্ধ হলেন, আপনি সোজা চলে যাবেন তেজগাঁও। কেন? সেখানে কি আছে? এই ভূমি আপিল বোর্ড আছে। তার মানে একদম সেই দৌলতপুর থানা থেকে মানিকগঞ্জ জেলা, তারপর ঢাকার সেগুনবাগিচা হয়ে ঢাকার তেজগাঁও, আপনি এই যে ভ্রমণটা করলেন, আপনাকে খেয়াল করতে হবে যে কখন আপনি এই ভ্রমণটা করতে পারবেন আপিল দায়েরের মাধ্যমে, যখন রাজস্ব কর্মকর্তা মূল বা আপিলের মাধ্যমে কোনো সিদ্ধান্ত প্রদান করবে। এখন এই যে আপিলগুলো হবে কার কাছ থেকে কার কাছে যাবে এটা না হয় আপনারা বুঝলেন, কথা হচ্ছে যে আপিলের তামাদি মেয়াদটা তো আপনাদের মনে রাখতে হবে। তো তামাদি মেয়াদের আগে এই বাক্যটি একটু খেয়াল করে দেখেন, আপিলযোগ্য আদেশ। কেন এটা আলাদা করে আমি গুরুত্ব দিয়েছি, এটা অনেকেই বুঝে উঠতে পারে না। দেখেন, মূল বা আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, রিভিউ বা রিভিশন এখতিয়ার প্রয়োগ করে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। তার মানে আমরা কিছুক্ষণ পরে পড়ব রিভিশন। আপনি একবার রিভিশন দায়ের করেছেন, আপিল দায়ের করেননি, রিভিশন দায়ের করেছেন, রিভিশন প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপনি আবার এসে আপিল করবেন, হবে না। খেয়াল করতে হবে এটা। আপনি রিভিশন করেছেন কার কাছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে। ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার যে আদেশ দিয়েছে আপনি এগ্রিড, সংক্ষুব্ধ, আপনি এখন বিভাগীয় কমিশনের কাছে এসে আপিল করতে চাচ্ছেন, পারবেন না। কেন পারবেন না? কারণ বলাই তো আছে মূল বা আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, রিভিশন প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। আপনি এখন রিভিশনের রাস্তায় চলে গেছেন, সেই ট্র্যাকে গেছেন, আপনাকে এখন রিভিশনই দায়ের করতে হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। আমি আরো আলোচনা করব, আরো বিষয় আসবে। এখানে দেখেন আপিলের তামাদি মেয়াদ, যা এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারা 148 আলোচনা করা আছে। আমরা দেখেছি কালেক্টরের নিকট আপিল করতে হয়, কতদিনের মধ্যে করতে হবে? 30 দিনের মধ্যে। তারপরে বিভাগীয় কমিশনের কাছে কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। আর ভূমি আপিল বোর্ড 90 দিন। আপিলের এই তামাদি মেয়াদটা ভালো করে খেয়াল করে রাখবেন। কালেক্টরের কাছে 30 দিন, বিভাগীয় কমিশনের কাছে 60 দিন 60 ডেজ, আর ভূমি আপিল বোর্ডের কাছে 90 দিন। এখন আমরা দেখব রিভিশন, যেটা আমি মাত্রই আলোচনা করেছি। আপিলের বিধানের পাশাপাশি রিভিশনের বিধান আছে। কি বলছে এখানে? রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কালেক্টর স্বীয় উদ্যোগে সুমোটো অথবা কোনো আবেদনের প্রেক্ষিতে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তার মানে রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে যদি আপনি আপিল দায়ের না করেন, আপনি যদি রিভিশন দায়ের করতে চান, পারবেন। আপিলের সুযোগ যেমন আছে, রিভিশনের সুযোগও তেমন আছে।
তবে আপনি যদি একবার রিভিশনের ফোরামে চলে যান, অর্থাৎ রিভিশন দায়ের করেন, তাহলে আপনাকে শুধু রিভিশনই দায়ের করতে হবে, পরবর্তী আর আপনি আপিল দায়ের করতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে রিভিশন ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে করা যাবে, রিভিশন ক্ষমতা তারা আসছে। এরপর কালেক্টরের আদেশের বিরুদ্ধে আপনি বিভাগীয় কমিশনের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। কালেক্টর যে রিভিশন প্রদত্ত আদেশ দিল সেই আদেশের বিরুদ্ধে আপনি বিভাগীয় কমিশনের কাছে যাবেন, ওই একই কথা স্বীয় উদ্যোগে বা আবেদনের প্রেক্ষিতে। এরপর আমরা দেখব বিভাগীয় কমিশনের আদেশের বিরুদ্ধে আবার কোথায় যাব। একই ফোরামটা একই, বিভাগীয় কমিশনের বিরুদ্ধে আপনি যাবেন ভূমি আপিল বোর্ডে, ওই স্বীয় উদ্যোগে অথবা কোনো আবেদনের প্রেক্ষাপটে। অর্থাৎ এখানে বিধান একই, আপিলের যেখানে যেখানে আপিল দায়ের করা যায় সেখানে সেখানেই রিভিশন দায়ের করা যায়। শুধু তফাৎটা হচ্ছে এখানে আপিল ও রিভিশনের তামাদি মেয়াদে। আপিলের তামাদি মেয়াদ মনে আছে আশা করি 30 দিন, 60 দিন, 90 দিন। আর রিভিশনের তামাদি মেয়াদ দেখেন কালেক্টরের নিকট হচ্ছে 1 মাস, এইটুকুন কাছাকাছি, 30 দিন আর 1 মাস তো কাছাকাছি। এরপরে বিভাগীয় কমিশনের কাছে 3 মাস, অর্থাৎ ওখানে দিন আর এখানে মাস, আবার মাস তফাৎ আছে। আর 3 নম্বর হচ্ছে ভূমি আপিল বোর্ডের নিকট 6 মাস। তাহলে খেয়াল করেন কালেক্টরের কাছে আপিল 30 দিন, রিভিশন 1 মাস। তারপর বিভাগীয় কমিশনের কাছে আপিল 60 ডেজ, 60 দিন, রিভিশন 3 মাস। ভূমি আপিল বোর্ডে আপিল 90 দিন, রিভিশন 6 মাস। খেয়াল করতে হবে এই তামাদি মেয়াদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে উল্লেখ করা আছে বিশেষ দ্রষ্টব্যে, রাজস্ব কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় বা রিভিশন দায়ের করা যায়, এটা আপনার ইচ্ছা, অপশন, যে আপনি আপিল দায়ের করবেন নাকি রিভিশন দায়ের করবেন। কিন্তু আপিল দায়ের করা হলে রিভিশন দায়ের করা যাবে না। অর্থাৎ আপনি যদি আপিল দায়ের করেন তাহলে আর রিভিশন দায়ের করতে পারবেন না, আবার রিভিশন দায়ের করলেও কিন্তু আর পরবর্তীতে আর আপনি আপিল দায়ের করতে পারবেন না। তার মানে এই দুটো রেমেডির যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি দুটোই চাচ্ছেন একসাথে, সেটা হবে না। আপনি একবার আপিল দায়ের করলেন আবার রিভিশন দায়ের করবেন, সেরকমটা হবে না। এখানে বলছে তবে আপিল দায়ের না করে যদি রিভিশন দায়ের করা হয় তাহলে রিভিশনাল আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। ওই যে এই দুটো কন্ডিশন একসাথে, আপনি আপিল দায়ের না করে কি করেছেন, রিভিশন দায়ের করেছেন, এই রিভিশন আদালত যে সিদ্ধান্ত দিয়েছে ওর বিরুদ্ধে আবার আপনি আপিল করবেন, তা পারবেন না। যেটা আমি শুরুতেই বলেছি কিছুক্ষণ আগে, যে আপনি রিভিশন একবার দায়ের করলে পরবর্তী আপনাকে আবার রিভিশন দায়ের করতে হবে, আপিল দায়ের করলে পরবর্তী আপনাকে আবার আপিল দায়ের করতে হবে। ধারা 150 রাজস্ব কর্মকর্তা কর্তৃক রিভিউ। এই রিভিউ ক্ষমতাটা শুধু রাজস্ব কর্মকর্তা কার আছে, এখানে সহকারী কমিশনার ভূমি তারই থাকবে। অর্থাৎ কালেক্টর, বিভাগীয় কমিশনার, ভূমি আপিল বোর্ড তাদের কোনো রিভিউ ক্ষমতা থাকবে না। রিভিউ ক্ষমতা কি দেখেন, রাজস্ব কর্মকর্তা কোনো পক্ষের আবেদনক্রমে বা স্বীয় উদ্যোগে তিনি কি করতে পারেন, নিজের আদেশ রিভিউ করতে পারেন, নিজের আদেশ রিভিউ করতে পারেন। আর এই রিভিউ করার ক্ষমতা থাকবে, একটু আগে বলেছি সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসসি ল্যান্ডের থাকবে। আর বিভাগীয় কমিশনার ভূমি আপিল বোর্ডের রিভিউ ক্ষমতা থাকবে না। এখন কথা হচ্ছে রিভিউয়ের তামাদি মেয়াদ কত। তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন, রিভিউয়ের তামাদি মেয়াদ 30 দিন। 30 দিনের পরেও রিভিউ দায়ের করা যায়, 30 দিনের পরেও রিভিউ আবেদন করা যায় যদি যথেষ্ট কারণ দেখিয়ে সন্তুষ্ট করা যায়, যদি যথেষ্ট কারণ দেখিয়ে সন্তুষ্ট করা যায়। আর রিভিউয়ের আবেদন নাকচ করে অথবা রিভিউতে পূর্ববর্তী কোনো আদেশ বহাল রেখে আদেশ প্রদান করা হলে তার বিরুদ্ধে আপিল চলবে না। আপনি রিভিউ করেছেন, রিভিউর বিরুদ্ধে আপনার আপিল করতে পারবেন না, তবে রিভিশন দায়ের করতে পারবেন। এটা আমরা খেয়াল করে দেখি এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। রাজস্ব কর্মকর্তার কাছে আপনি কি করলেন, রিভিউ আবেদন করলেন। এখন রিভিউ আবেদনে তিনি যে আদেশ দিলেন বা পূর্বের আদেশ বহাল রাখলেন অথবা নতুন করে কোনো আদেশ দিলেন, তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। আপনি পরবর্তী কি করতে পারেন, কালেক্টরের কাছে গিয়ে রিভিশন দায়ের করতে পারবেন, আপিল করতে পারবেন না। তার মানে আপিল দায়ের করতে হলে আপনাকে শুরুতেই ওই রাজস্ব কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি বরাবর আপিলই করতে হবে আপনাকে। আপনি যদি রিভিশন করেন তাহলে পরে আপনি আপিল করতে পারবেন না, আপনি যদি রিভিউ আবেদন করেন তাহলে পরে আর আপনি আপিল করতে পারবেন না। এই কন্ডিশনটা খেয়াল করতে হবে। এটা অনেকেই কিন্তু বুঝে উঠতে পারে না, একটু প্যাচ লেগে যায়, কারণ আপিল, রিভিউ, রিভিশন, আপনি যখন রিভিউ বা রিভিশনের রাস্তায় হাঁটবেন আপিলের রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনি যদি আপিলের রাস্তা হাঁটেন তাহলেই কেবল আপিলের ট্র্যাকে আপনি থাকতে পারবেন, আবার আপিল করতে পারবেন, আবার আপিল করতে পারবেন, আবারও আপিল করতে পারবেন। তো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম আপিল, রিভিউ, রিভিশন। এরপর আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শিকস্তি ও পয়স্তি। এই শব্দ আপনারা অবশ্যই শুনেছেন, শিকস্তি ও পয়স্তি। পয়স্তি বানানটা খেয়াল করবেন যে এটা বিভিন্নভাবে বানানটা অনেকে লিখে থাকে। তো বাংলা অনুবাদ যে করা হয়েছে আইনের,
অর্থাৎ বাংলা ভার্সন সেখানে কিন্তু বানানটা এইভাবে উল্লেখ করা আছে। তারপরে যদি আপনি বানানটা এইভাবে লেখেন, সেটা যেহেতু প্রচলিত বানান, সেটা ভুল হবে না, সঠিক বলে গণ্য হবে। এটা একটা বানান, এটা আর একটা বানান, এরকমটা উল্লেখ আছে কোথায়? বিভিন্ন বইতে, প্রশ্নে, তারপর হচ্ছে অনেকেই আইনের বই লিখতে গিয়ে এইভাবে লিখে থাকে বানানটা। আর এখানে আমি যে বানানটা দিয়েছি সেটা খেয়াল করবেন, এটা হচ্ছে যে সরকার কর্তৃক প্রকাশিত যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের যে বাংলা ভার্সন, সেই বাংলা ভার্সনে কিন্তু অর্থাৎ আইনের যে বাংলা করা হয়েছে সেখানে এভাবে শব্দটা উল্লেখ বানান করা হয়েছে এভাবে। শিকস্তে পয়স্তে এই শব্দটা কি শব্দ? এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। শিকস্তে পয়স্তে হচ্ছে ফার্সি শব্দ। এই শিকস্তে পয়স্তে বলতে কি বোঝাচ্ছে? ভূমির উপরিভাগ ক্ষয় হয়ে নদী গর্ভে বিলীন হওয়াকে কি বলবে? বিলীন হওয়াকে শিকস্তে ভূমি বলে, ডিলুভিয়ান ল্যান্ড। অ্যালুভিয়ান, ডিলুভিয়ান শব্দটা শুনেছেন নিশ্চয়ই। তাহলে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়াকে বলে হচ্ছে শিকস্তি ভূমি বা ডিলুভিয়ান ল্যান্ড। পক্ষান্তরে নদী গর্ভে বালু বা পলি জমা হয়ে নদী তীরবর্তী ভূমির পরিবৃদ্ধি হওয়াকে পয়স্তি বলে। অর্থাৎ আমরা বালু মাটি বলি না, পলি মাটি বলি না, সেটা আবার এই পলি মানে আবার পলিথিন ভাববেন না যে পলিথিন জমা হয়ে সেখানে বুঝি চর জেগেছে। এটা হচ্ছে পলি মাটি জমা হওয়া, জমা হয়ে চর জাগে না, সেই চর জাগার বিষয়টাকে বলছে পয়স্তি, অ্যালুভিয়ান ল্যান্ড। আমরা এই অ্যালুভিয়ান ডেলুভিয়ান সম্পর্কে এখন আলোচনা করব। দেখেন এখানে একটা তথ্য দেওয়া আছে, সর্বপ্রথম রোমান আইনে, কোথায়? সর্বপ্রথম রোমান আইনে এই শিকস্তে পয়স্তি সংক্রান্ত ধারণা সৃষ্টি হয়। তারপর পরবর্তীতে ব্রিটিশ পিরিয়ডেও কিন্তু এটা ছিল, তার আগেও ছিল। অর্থাৎ বিভিন্ন আইনের মাধ্যমে, আইন ছাড়াও বিভিন্ন প্রথার মাধ্যমেও কিন্তু এই শিকস্তি পয়স্তির বিধানটা ছিল। এটা যে এমন না যে দ্য স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টই প্রথম, বিষয়টা সেরকম না, বরং সেটা পুরনো ধারণা, সেখান থেকেই বারবার পরিবর্তন করে বর্তমানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের এই বিধানটা কার্যকর আছে। শিকস্তি পয়স্তি সম্পর্কিত যে বিধান, আইনের ধারা, সেটা আমরা এখন আলোচনা করব। ধারা ৮৬-তে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। বাংলায় আমি আগে বলি যে দেখেন, শিকস্তির কারণে খাজনা হ্রাস, তার মানে খাজনা হ্রাস একটা বিষয়। আর হচ্ছে পয়স্তির কারণে জেগে ওঠা জমিতে অধিকার নির্ধারণ। তার মানে আমরা যদিও শিকস্তি আর পয়স্তির কথা বলি, শিকস্তি ৮৬, পয়স্তি ৮৭ এরকম বলে থাকি, কিন্তু ধারা ৮৬-তে শিকস্তি এবং পয়স্তির ফলাফলটা উল্লেখ করা আছে। আর যার ধরুন এখানে যে দুইটি বিষয়ের কথা আমি এখানে দিয়েছি দেখেন, অর্থাৎ এই ধারার যে ইংলিশটা আমরা দুটো যদি আলাদা করে পার্থক্য করি, দুটো পয়েন্ট, অ্যাবেটমেন্ট অফ রেন্ট অন অ্যাকাউন্ট অফ ডিলুভিয়ান, অর্থাৎ ডিলুভিয়ানের জন্য, শিকস্তির জন্য আপনার জমির যে খাজনা, সেই খাজনা হ্রাস বা মৌকুব করার বিধান। আর আরেকটা হচ্ছে ডিটারমিনেশন অফ রাইটস, অধিকার নির্ধারণ, কিসের ক্ষেত্রে? অ্যালুভিয়ানের ক্ষেত্রে। চর জাগলে সে জমির মালিক, সে চরের মালিক কে হবে, সেই কথাটা বলা আছে দ্বিতীয় পয়েন্টটাতে। আমরা দুটো বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে খাজনা হ্রাস বা বাতিলকরণ, যেটা ৮৬-১ বলা আছে। খাজনা হ্রাস বা বাতিলকরণ যখন শিকস্তি হবে, অর্থাৎ নদীগর্ভে বিলীন হয়ে যাবে জমি, তখন জমির মালিক নির্ধারিত ফর্মে রাজস্ব অফিসারের নিকট খাজনা হ্রাস বা মৌকুফের জন্য কি করতে পারবে? আবেদন করতে পারবে। আর রাজস্ব অফিসার সেই আবেদন বিবেচনা নিয়ে সেটা মঞ্জুর করতে পারবে। দ্বিতীয়ত দেখেন, পয়স্তির কারণে পুনরায় জেগে ওঠা। তার মানে নদীতে যে চর জাগে, নদীতে যদি জমি বিলীন হয়ে যায় কি হবে, সেটা আমরা প্রথমে দেখলাম, খাজনা হ্রাসের যে বিষয়টা, খাজনা মৌকুফের বিষয়টা। দ্বিতীয় পয়েন্ট বলছে পয়স্তির কারণে, অর্থাৎ যদি জেগে উঠে নতুন করে, এবং সে জেগে উঠবে কতদিনের মধ্যে? ৩০ বছরের মধ্যে। অর্থাৎ যেখানে নদী ভাঙ্গন হয়েছিল সেখানেই আবার চর জেগেছে ৩০ বছরের মধ্যে। কত বছরের মধ্যে? ৩০ বছরের মধ্যে। ওই পূর্ব স্থানে যখন সেটা জেগে উঠবে বা পুনঃ উদ্ভব হবে, তখন পূর্বের যিনি মালিক তিনি অথবা তার উত্তরাধিকারদের মধ্যে সত্য, স্বার্থ এবং অধিকার বলবৎ থাকবে তাদের। তার মানে এখানে বোঝানো হচ্ছে নদী ভেঙে গেল, নদী ভাঙ্গনের ফলে কি হলো? জমি বিলীন হয়ে গেল, যেখানে ভাঙলো সেখানে আবার কি হলো? চর জাগলো। কত বছরের মধ্যে? ৩০ বছরের মধ্যে। এখন সেই পূর্বের যে জমি যেটা জাগলো এখন নতুন করে, সেটার মালিক হবে পূর্বের মালিক বা তার উত্তরাধিকার। সে যদি মারা যায়, তার উত্তরাধিকার তার মালিক হবে। তার মানে ৩০ বছরের মধ্যে কিন্তু যদি ভেঙে যাওয়া জমি যদি আবার নতুন করে উদ্ভব হয়, তাহলে মালিকানা বহাল থাকে, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। জেগে ওঠা জমির তাৎক্ষণিক দখল, চর দখল নিয়ে আপনারা দেখেছেন না? গল্প, উপন্যাস, মারামারি, জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, নিশ্চয় আপনাদের সেটা কি আছে, পড়া আছে অনেকের, অথবা শুনেছেন। অথবা চর দখল করে যে মারামারি হতো, এই মারামারির জন্য আবার লোক ভাড়া করা হতো,
কিছু লোকের পেশাই ছিল হচ্ছে চর দখল নিয়ে মারামারি করতে যাবে। এই 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 লোকগুলো তখন এই যে চর দখল নিয়ে কেন এত মারামারি হতো, কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা ছিল, চরের জমি সম্পর্কে ধারণা ছিল না, ভাবতো যে এটা তো আমাদের নিজেদেরই জমি, বা চর জাগলে যে দখল করবে আগে তারই হয়ে যাবে, এইরকম কনসেপ্টের কারণে এই বিষয়গুলো হতো। অথচ আইনে কিন্তু সুস্পষ্ট করে বলাই আছে যে যখন চর জেগে উঠবে কি করবে, কালেক্টর নিজ উদ্যোগে অথবা কোনো ব্যক্তির আবেদন ক্রমে দখল গ্রহণ করবে। তার মানে প্রাথমিক দখলটা কে পাচ্ছেন, কালেক্টর পাচ্ছেন, তিনি নিজে দখল করবেন অথবা কোনো ব্যক্তির আবেদন ক্রমে, কোনো ব্যক্তি আবেদন করলে যে চর জেগেছে এখানে আপনি এসে দখলটা বুঝে নেন। এমন না যে কালেক্টর দখল করে সেটা সরকারি দখল হয়ে যাবে, মানে সরকার মালিক হয়ে যাবে, তা না। তিনি এই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা রক্ষা করার জন্য মূলত প্রাথমিক দখলটা নেবেন। এরপরে দখল বিষয়ে তিনি বিজ্ঞপ্তি দিবেন, কালেক্টর অথবা রাজস্ব কর্মকর্তা জনগণকে এই দখল গ্রহণ সম্পর্কে জানিয়ে দিবেন, ঢাকঢোল পিটিয়ে নোটিশ দিয়ে এভাবে জানিয়ে দেবেন, এবং সেখানে একটা জরিপ করবেন, যে পেটি জরিপ বলেছিলাম, দিয়ারা জরিপ, এই জরিপ করবেন আর কি নির্দিষ্ট অঞ্চলে। জেগে ওঠা ভূমি বরাদ্দ, ওই যে বললাম যে জেগে ওঠা ভূমি তো তিনি রাখবেন না, তিনি কি করবেন, তিনি এই যে জরিপ করবেন, জরিপ করে সেখানে ম্যাপ তৈরি করে দেখবেন, যে জরিপ করার পর ম্যাপ তৈরি করে দেখবেন যে আপনার আগের মালিক কে ছিল, সেই মালিকদেরকে সেটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এর জন্য ৪৫ দিনের মধ্যে তিনি কি করবেন, যার জমি বিলুপ্ত হয়েছিল তাকে অথবা তার ওয়ারিসদেরকে উক্ত ভূমির বন্দোবস্ত দিবেন। তার মানে প্রাথমিক দখল নিয়ে যাতে মারামারি কাটাকাটি না হয়, তিনি দখল নিয়ে ৪৫ দিনের মধ্যে কি করবেন, যার জমি বিলুপ্ত হয়েছিল তাকে আবার দিয়ে দিবেন, এই যে নকশা ম্যাপ এগুলো তৈরি করে। যদিও আইনে এটা ৪৫ দিনের কথা বলেছে, এটা ডিরেক্টরি, ম্যান্ডেটরি না আর কি, যাই হোক। এরপরে স্বীকৃত জমির জন্য খাজনা দিতে হবে না, তবে ভূমি উন্নয়ন কর দিতে হবে। এই খাজনার ভূমি উন্নয়ন করের মধ্যে অনেকে পার্থক্য বুঝেন না, এটা আপনারা অনেকেই বুঝে উঠতে পারেন না যে দুটো বিষয় আলাদা। খাজনার পরিমাণটা অনেক বেশি, খাজনা সাধারণত মৌকুফি হয়, যাই হোক ক্ষেত্র বিশেষে খাজনা দিতে হয়। ভূমি উন্নয়ন কর যেটা আপনারা দিয়ে থাকেন, যেটাকে আপনারা বলেন যে খাজনা, আসলে ওটা হবে কি ভূমি উন্নয়ন কর। এই ভূমি উন্নয়ন করটা দিতে হবে, কিন্তু স্বীকৃত হয়ে গেলে আর খাজনা দিতে হবে না। অর্থাৎ যখন নদী গর্ভে বিলীন হয়ে যায়, স্বীকৃত তখন ওই জমির উপর আপনার আর কি করতে হয় না, খাজনা দিতে হয় না। তবে আরেকটা কন্ডিশন বলা আছে, দেখেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডর জন্য কৃত্রিম উপায়ে বা সরকার কি করলো, বাদ দিল বা অন্য কিছু করলো, সেটার ফলে যদি কোনো পুনরায় জেগে উঠে নদীতে কি হলো, পুনরায় জেগে উঠলো ভূমিটা, সেক্ষেত্রে ৮৬ ধারার বিধান প্রযোজ্য হবে না। তার মানে সরকারের উন্নয়নমূলক কাজের ফলে কৃত্রিম কোনো পদ্ধতিতে যখন এটা উদ্ভব করবে, তখন এই যে আপনি ৩০ বছরের মধ্যে হলে মালিক, ওই বিষয়টা কিন্তু আর তখন প্রযোজ্য হবে না। এরপরে ধারা ৮৬ ক, এই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, এই কন্ডিশনটাও গুরুত্বপূর্ণ। কন্ডিশনটা কি বলছে, জনগণের উদ্দেশ্যে নোটিশ জারি করার পর হতে ১২ মাসের মধ্যে জেগে ওঠা জমির বিষয়ে কোনো মামলা, আবেদন বা অন্য কোনো আইনগত কার্যক্রম দায়ের করা যাবে না। তার মানে যখন এই জমি জেগে উঠলো, চর জেগে উঠলো, তারপর কালেক্টর নোটিশ দিল, এই নোটিশ দেওয়ার 12 মাসের মধ্যে ওই জমি জমা নিয়ে কোনো মামলা দায়ের করা যাবে না, কারণ এখানে জরিপ হবে, যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হবে। শুরুতে যদি মামলা মোকদ্দমার সুযোগ থাকে তাহলে দেখবেন যে সবাই কি করবে, খালি মামলা মোকদ্দমা করে যাবে, কারণ জমি নিয়ে মামলা মোকদ্দমা করা এটা তো আমাদের পছন্দের কাজ। আমরা যেমন বিড়াল পুষি, কুকুর পুষি, এভাবে কিন্তু মামলা পুষতেও আমরা পছন্দ করি, যে 5টা মামলা করে দিয়ে রাখলাম, জমিটা দখলে রাখলাম, জমিটা দখলে রেখে কি করবো, ভোগ দখল করতে থাকবো। তো এরকম প্রবণতা আছে বিধায়ী এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, 12 মাসের মধ্যে কোনো মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মামলা মোকদ্দমা দাঙ্গা হাঙ্গামা এগুলো এড়ানোর জন্যই কিন্তু এই আইনে এরকম বিধান করা হয়েছে। এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে পূর্ব স্থানে ভূমির পুনর্গঠন, রিফরমেশন ইন সিটু। এটা অনেক প্রচলিত একটা বিষয়। যখন আপনার এই জমি জেগে উঠে তখন কিন্তু এই যে মালিকানার বিষয়গুলো কিভাবে আসলো, আইনগুলো কিভাবে প্রণয়ন হলো, পূর্বে কি বিধিবিধান ছিল, সেই পূর্বের বিধিবিধান যেটা ছিল সেটাকেই বলা হতো পূর্ব স্থানে ভূমির পুনর্গঠন। আর এটার একটা বিখ্যাত গুরুত্বপূর্ণ মামলা আছে এই রিফরমেশন সিটু নিয়ে, লোপেজ ভার্সেস মদন মোহন ঠাকুর। এটা গুরুত্বপূর্ণ একটা মামলা। এই মামলাতে দেখা যায় যে এই যে লোপেজ যিনি মামলা দায়ের করেছিলেন, তিনি বেশ জমির মালিক ছিলেন, তার জমিগুলো নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে যখন এই জমির চর জাগে তখন কিন্তু দখল নিয়ে নেয় কে, মদন মোহন ঠাকুর। মদন মোহন ঠাকুরের যুক্তি কি ছিল, মদন মোহন ঠাকুরের যুক্তি ছিল যে আমার জমি বৃদ্ধি পেয়েছে, কারণ ওই যে ৮৭ ধারার যে বিধান, ওই বিধানের অনুসারে ওই রকম বিধান দিয়ে সে যুক্তি দেখানোর চেষ্টা করছিল, তা আমার জমির সাথে যেহেতু জমি বৃদ্ধি পেয়েছে ওটার মালিক তো আমিই হব। আর লোপেজের যুক্তি ছিল যে না, আমার জমি যে ভেঙে গিয়েছিল
নদীগর্ভ বিলীন ছিল সেখানেই চর জেগেছে, তো সেখানে আমার মালিকানায় বহাল থাকবে। পরবর্তীতে আদালত লোপেজের পক্ষেই রায় ঘোষণা করে। অর্থাৎ এক্ষেত্রে এই যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম 30 বছরের মধ্যে চর জাগলে মালিকানা থেকে যায়, বলবৎ থাকে, সেই বিষয়টাই হচ্ছে এই মামলায় প্রতিফলন হয়েছে। এরপরে পয়স্থি অ্যালোভিয়া কি বলছে, সমুদ্র অথবা নদী দূরে সরে যাবার কারণে যদি তীরবর্তী জমি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তীরবর্তী জমি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তবে তার মালিক হবেন বাংলাদেশ সরকার। কি হবেন? বাংলাদেশ সরকার। আপনার মাথাটা হয়তো একটু চক্কর দিতে পারে যে এক এক সময় এক এক কথা কেন বলছে, ভাবতে পারেন আপনি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। না, এখানে এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আমাকে আর বেশি কষ্ট করে বকবক করতে হবে না। কি সেটা দেখেন, 86 ধারাতে যে সম্পত্তির কথা বলা আছে তা ব্যক্তি মালিকানাধীন। 86 ধারায় যে জমি সেটা হচ্ছে কি ব্যক্তি মালিকানাধীন। আর 87 ধারাতে নতুন জেগে ওঠা যে চর ভূমির কথা বলা হয়েছে তা পূর্বে কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ছিল না। আমরা বলি না নদীমাতৃক দেশ, নদী বয়ে চলছে বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক। বড় বড় নদী আমরা দেখি না, পদ্মা নদী, যমুনা নদী, তিস্তা নদী, এই যে নদীর ঢেউ, সেখানে আমরা কি দেখি যে এই পাশ থেকে নদী যে দেখা যায় ওই পাশে কোনো কুল নেই। আমরা বলেও থাকি যে নদীর কুল নাই কিনার নাই রে। এই যে নদীর কুল নাই কিনার নাই, এইরকম যে নদী শতকের পর শতক ধরে আছে, সেখানে যদি চর জাগে মালিক কি হবে? বাংলাদেশ সরকার। কেন? কারণ ওটা তো নদী, ওটা তো আর ব্যক্তি মালিকানায় নেই, ওটাতে কেউ ব্যক্তি মালিক ছিল না যে 30 বছরের মধ্যে চর জেগেছে। 30 বছরের মধ্যে যখন চর জাগে না, সেটা কি হয়ে যায়? নদী হিসাবেই বিবেচিত হয়ে যায় এবং সেটার মালিক কে হয়ে যায়? সরকার। এজন্য পরবর্তীতে যখন সেখানে চর জাগবে সেখানে ওই বাংলাদেশ সরকারেরই মালিকানা থাকবে। তার মানে ব্যক্তি মালিকানার জমি পাওয়ার কন্ডিশন হচ্ছে 30 বছরের মধ্যে চর জাগতে হবে। যদি 30 বছরের মধ্যে চর না জাগে, যদি বিলীন হয়ে যায়, নদী হয়ে যায়, বড় নদী হয়ে যায়, তাহলে ক্রমাগতভাবে এরকম চলতেই থাকে, তাহলে সেখানে ব্যক্তি মালিকানা বিলুপ্ত হয়ে যায়, সরকারি মালিকানা অর্থাৎ বাংলাদেশ সরকার মালিক হয়ে যায় এবং সেখানে যদি কখনো চর জাগে সেটার মালিক হয়ে যাবে কে? সরকার। আমরা এখন দেখব বিগত সালের প্রশ্ন। এখান থেকে বিগত সালে কি প্রশ্ন এসেছে শিকস্তি পয়স্তি থেকে। দেখেন 1 নম্বর প্রশ্ন, দ্য স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্ট 1950 এর 86 ধারা মতে শিকস্তি জমি কতদিনের মধ্যে স্বস্থানে পুনরুদ্ভব হলে তাতে মূল মালিকের সত্ত্ব স্বার্থ অক্ষুণ্ণ থাকবে? কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। অপশনগুলো দেখেন, অপশন ক 15 বছর, অপশন খ 30 বছর, অপশন গ 60 বছর, অপশন ঘ 25 বছর। কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানাবেন। আমরা কিন্তু মাত্রই আলোচনা করেছি কত বছরের মধ্যে চর জাগলে মালিকানার সত্ত্ব স্বার্থ থাকে, বহাল থাকে 30 বছর। কত বছর? 30 বছর। আরেকটা প্রশ্ন আমরা দেখব এখানে 2 নম্বর প্রশ্ন, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর কোন ধারায় পয়স্তি জমি খাস জমি হিসেবে গণ্য হবে? এটা জুডিশিয়ারি 2022 সালের প্রশ্ন। অপশন ক 86, অপশন খ 87, অপশন গ 90, অপশন ঘ 143। আপনারা আশা করি বুঝে ফেলেছেন। এখানে যদিও প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, পয়স্তি জমি খাস জমি, ওই যে বললাম বাংলাদেশ সরকার মালিক হয়ে যাবে। এই বাংলাদেশ সরকার মালিক মানে কি? 1 নং খতিয়ানভুক্ত হয়ে যাবে, খাস জমি হয়ে যাবে। খাস জমি কে মালিক? বাংলাদেশ সরকার। সেটা কোথায় বলা আছে? ধারা 87-তে মাত্রই আমরা আলোচনা করলাম। এই যে 87 ধারাতে দেখেন, এই যে পয়স্তি 87 ধারাতে বলছে কে মালিক হয়ে যাবে? মালিক হয়ে যাবে বাংলাদেশ সরকার। কে মালিক হয়ে যাবে? বাংলাদেশ সরকার 87 ধারা অনুযায়ী। তাহলে এই যে আমরা আলোচনা করলাম ভূমি আইন, দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, সেখান থেকে আমরা আজ কি পড়লাম? আমরা কিন্তু আজ আলোচনা করলাম, আমি আপনাদের দেখাচ্ছি প্রথম থেকেই রিক্যাপ করে দেখাচ্ছি আপনাদের। প্রথমেই দেখেন যে একদম শুরুতে আমরা খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম, খতিয়ান প্রস্তুত সংক্রান্ত বিধান, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। ধারা 17, 18, 19 এবং 144 ধারায় যে খতিয়ানগুলো প্রস্তুত হয়, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, তারপর পূর্ববর্তী যে দ্য বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট অনুযায়ী যে সিএস খতিয়ান হয়েছিল, সেই খতিয়ানগুলো সম্পর্কে আমি কিন্তু আপনাদের সাথে এখানে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে আমি কিন্তু খতিয়ান সংক্রান্ত আরেকটু বিধান পড়িয়েছি, সেটা হচ্ছে যে আর এস খতিয়ানের যে বিভিন্ন রেমেডি আছে, 144, 144-এর ক, 144-এর খ, অর্থাৎ আর এস খতিয়ান সংক্রান্ত বিষয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে,
তারপর হচ্ছে ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর এই খতিয়ান সংক্রান্ত আলোচনা করার পর আমরা কিন্তু এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের যে আপিল রিভিশন রিভিউয়ের বিধান আছে সেটাও আমরা আলোচনা করেছি। সর্বশেষ আমরা আলোচনা করলাম শিকস্তীয় পয়স্তি নিয়ে। কি নিয়ে? শিকস্তীয় পয়স্তি, অর্থাৎ ধারা ৮৬ এবং ৮৭ নিয়ে আলোচনা করলাম। সেই সাথে জুডিশিয়ারি পরীক্ষায় বিগত সালে এই আলোচনাগুলো থেকে যে সকল প্রশ্ন এসেছে তার নমুনা দেখালাম, এবং আগামীতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু মার্ক করে করে দিয়েছি, যে আপনারা ওই পয়েন্টগুলো যদি খেয়াল করেন, এই পয়েন্টগুলো যদি ভালো করে বুঝেন পড়েন, তাহলে আশা করা যায় যে এই জায়গাগুলো থেকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন কমন পাবেন। 19তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষার্থীগণ, আমি আপনাদের সাথে আলোচনা করলাম ভূমি আইন নিয়ে। ভূমি আইনের অনেকগুলো বিষয় আজ আমরা আলোচনা করলাম। এখান থেকে আমরা বিগত সালের প্রশ্নগুলো আপনাদের যে কী ধরনের প্রশ্ন আসে সেটাও আমরা নমুনা দেখিয়েছি। আর এটা করার কারণ কি? এই যে এতক্ষণ ধরে যে আমি বকবক করলাম, এই বকবক করার কারণটা হচ্ছে আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি কোর্সের আয়োজন করেছে। অর্থাৎ যারা 19তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করবেন, বিচারক হয় যাদের স্বপ্ন, তাদের জন্য বোনাফাইড ল একাডেমির এই আয়োজন। আপনাদের এই বিচারক হওয়ার স্বপ্ন পূরণে সারথি হওয়ার জন্যই আমরা এই নতুন কোর্সটি চালু করেছি, যে কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 20 আগস্ট থেকে। অর্থাৎ 20 আগস্ট থেকে ক্লাস শুরু হবে। ক্লাসগুলো হবে সবগুলোই কিসে? জুম মিটিংয়ে এবং ডিজিটাল বোর্ডে। তার মানে আজ আমি যেভাবে ক্লাস নিলাম এভাবে আপনাদেরকে কি করা হবে? ডিজিটাল বোর্ডে দেখিয়ে দেখে ক্লাস নেওয়া হবে। পাশাপাশি জুমের স্ক্রিনেও কিন্তু এভাবে দেখিয়ে আপনাদেরকে ক্লাস নেওয়া হবে। ক্লাস হবে মোট 100টি, আর সবগুলো ক্লাস রেকর্ড করাও থাকবে। আপনি চাইলে বারবার দেখতে পারবেন এবং শুনতে পারবেন। আর যেহেতু আপনাদের দুই ধরনের বিষয় থেকে প্রশ্ন আসে, আইনের অংশ থেকে আর হচ্ছে সাধারণ কিছু বিষয় আছে, যেমন বাংলা, অঙ্ক, ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, এই অংশগুলো থেকে প্রশ্ন আসে। সেহেতু আপনাদের এই ক্লাসগুলো বিজ্ঞ বিচারক এবং আইনজীবীগণ নেবেন হচ্ছে আইনের অংশ, এবং বাংলা, অঙ্ক, ইংলিশ এই অংশগুলোতে যারা এক্সপার্ট, এই বিষয়ে যাদের দীর্ঘদিনের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে, তারা এই বিষয়গুলো ক্লাস নেবেন। আর আপনাদের অনলাইন এক্সামের ব্যবস্থা আছে। আপনি শুধু পড়বেন, পরীক্ষা দিবেন না, তাহলে তো হবে না। ফাঁকিবাজি করে আর যাই হোক জুডিশিয়ারি হবে না। তো জুডিশিয়ারি হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। আর এর জন্য আমরা অনলাইন কোর্সে পড়ার যেমন ব্যবস্থা রেখেছি, সেই সাথে অনলাইনে এক্সামের ব্যবস্থা রেখেছি। আপনাদের প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদেরকে কিন্তু লেকচার শিট প্রোভাইড করব। প্রতিটা বিষয়েরই আপনারা কি পাবেন? লেকচার শিট পাবেন। কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। তবে আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি দারুণ অফার দিয়েছে। 5 আগস্টের মধ্যে যদি আপনারা ভর্তি হন, তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। মাত্র 15,000 টাকা দিয়ে আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। এই কোর্সে ভর্তি হতে হলে ক্যাপশনে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। আমি আবারও বলছি, বিচারক হওয়া যাদের স্বপ্ন, বিচারক যারা হতে চান, তারা এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেন 19তম জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষার। জুডিশিয়ারি এমসিকিউ পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য যে কোর্সের আয়োজন করেছে, সেই কোর্সে যুক্ত হয়ে যান এবং আপনাদের বিচারক হওয়ার যে আশা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে গাইডলাইন দিয়ে আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করানোর জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ দেখা হবে ও কথা হবে মূল ক্লাসে। আল্লাহ হাফেজ।